এই নারী সে জানেই না যে সে কত বড় একজন এন্টারপ্রেনার। ঢাকার একটু বাইরে যাই, আমরা দেখব যে নারীরা না অনেক কিছু করতে চায়। আমি যদি কারো উন্নতি না করতে পারি চুপ থাকবো, কিন্তু যদি ভালো করতে পারি অবশ্যই আমি কথা বলবো। আমি এরকম একজন আপাকে পেয়েছি, আপা অত্যন্ত রিলিজিয়াস। তাই আমি বললাম যে আপা আপনি কিভাবে চলেন? আমি যেয়ে দেখলাম ওনার ওখানে একটা বুটিক আছে, উনি টেইলারিংও করেন। আমরা যে পরিবেশে থাকছি এখন, এটা আসলে একটা দূষিত পরিবেশ, এবং ঢাকা শহরের বাতাস কিন্তু প্রতি বছরই চ্যাম্পিয়ন হচ্ছে। ঢাকা শহর বা চট্টগ্রাম বা যে কোনো আরবানে থেকে আমরা মনে করি যে এটাই হচ্ছে এম্পাওয়ারমেন্টের উদাহরণ, এটা কিন্তু ভুল। 2006 আমাকে একজন জিজ্ঞেস করছে, চ্যাপনিজ, তো ছেলেটা আমাকে বলছে তুমি বাংলাদেশ থেকে, তুমি মুসলমান, তোমাদেরকে না ঘরে আটকায় রাখে, তোমাদের না দেশে মানুষজন খেতে পারে না। আসসালামু আলাইকুম অ্যান্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আজকে আমরা এমন একজনকে নিয়ে এসেছি যিনি বাংলাদেশে কাজ করছেন জেন্ডার ইনক্লুশন নিয়ে এবং ওমেন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট নিয়ে, এবং তার সাথে আরও একজন আছেন যিনি হচ্ছেন একজন আর্কিটেক্ট এবং যিনি প্রপার্টিজ অর্থাৎ ল্যান্ড প্রপার্টিজ স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন। আমাদের সাথে আজকে আছেন এক কাপল, দুজন অসাধারণ অতিথি আছেন, কাশফি আহমেদ এবং তার সাথে আছেন আমাদের মিকো ভাই। ওয়েলকাম টু ঢাকা পডকাস্ট। ভাই ওয়েলকাম টু ঢাকা পডকাস্ট। আপু ওয়েলকাম টু ঢাকা পডকাস্ট। থ্যাংক ইউ। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও অসাধারণ আছি। ধন্যবাদ আপনাদেরকে আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। তো শুরু করি আপুকে দিয়ে। কাশফি আপু, আপনি জেন্ডার ইনক্লুশন এবং হচ্ছে উইমেন এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করছেন। তো আমরা জানতে চাইবো যে আপনার এর সাথে জার্নিটা কবে থেকে শুরু হলো এবং আপনি এখানে কি করছেন? একজন নারী হিসাবে কিন্তু জেন্ডার ইনক্লুশন নিয়ে আমরা সব সময় কাজ করে থাকি আনঅফিশিয়ালি। তো অফিশিয়ালি আমার এই কাজটা শুরু হয়, আমি ডেভেলপমেন্ট সেক্টরে আসি হচ্ছে প্রায় 1.5 বছর আগে। তার আগে আমি কর্পোরেট ওয়ার্ল্ডে ছিলাম। তো এখানে এসে আমার 1.5 বছর আগে একদম প্রফেশনালি আমি এই কাজগুলো এটা নিয়ে কাজ শুরু করেছি আর কি। তো আমার এখানে কাজটা মেইনলি হচ্ছে যে শুধু যে নারী ক্ষমতায়ন একা হবে সেটা না, আমাদের দেখা যাচ্ছে ওয়ার্কফোর্সে মেজরিটি এখনও পুরুষ। তো সেই কারণে পুরুষদেরকে সাথে নিয়ে আমরা কিভাবে নারী ক্ষমতায়ন করতে পারি সেই উদ্দেশ্যে আমি কাজ করছি। এবং আরেকটা দিক হচ্ছে আমাদের উইমেন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। আমরা সবাই জানি যে চাকরির বাজার আসলেই ভালো না, এবং আমরা এটাও জানি যে উদ্যোক্তা হতে গেলে আমাদের অনেক বাধা সম্মুখীন হতে হয়, এবং একজন নারী হলে তো এটা আরো বেশি অবশ্যই। তো সেই কারণে যেটা হচ্ছে যে নারীদেরকে এই ইকোসিস্টেমে, মানে একজন এন্টারপ্রেনার হওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা যা লাগে, এই ইকোসিস্টেমটা কিভাবে করে আমরা বাংলাদেশে সুন্দর করে গড়তে পারি এটা নিয়ে কাজ করছি। তো আপনি যেমন এই ইকোসিস্টেমে আপনি যেভাবে উইমেনদেরকে এন্টারপ্রেনার বানাচ্ছেন কিংবা তাদেরকে রেডি করছেন, কিংবা তারা কী ধরনের প্রতিবন্ধকতা দেখছে এবং সেখান থেকে আপনি কিভাবে তাদেরকে নিয়ে আসছেন আপনার উদ্যোক্তা সিস্টেমে, সেটা সম্বন্ধে যদি একটু বলেন। এটা আসলে আসাদ ভাই, এটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা সবসময় দেখছি যে প্রথমেই যখন আমি কারোর সাথে কথা বলছি, আপনি ধরেন ঢাকার পার্সপেক্টিভটা আমরা বাদ দিই। ঢাকায় আমি জানি যে, আমি মনে করি দেখি যে আমরা অনেক প্রিভিলেজ। আমরা যদি ঢাকার একটু বাইরে যাই, আমরা দেখব যে নারীরা না অনেক কিছু করতে চায়, এবং এই করাটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে সে পরিবারকে ভালো রাখবে, সে নিজেও ভালো থাকবে, তার সন্তানদেরকে ভালো রাখবে। কিন্তু তাদের একটাই প্রশ্ন আসে যে আপা কিভাবে করব? এই যে আমি করতে চাই কিন্তু আমি জানি না। অনেক নারীর এখানে একটা প্রতিবন্ধকতা থাকে যে প্রপার মেন্টরশিপটা পাচ্ছি না। আরেকটা প্রতিবন্ধকতা থাকে, নারীরা মনে করেন যে তাদেরকে ফান্ড দেওয়া হবে না, অথবা তারা যদি কোনো ব্যাংকে যান তারা লোন পাবেন না। কারণ আমরা জানি যে আমাদের যে কোনো কমার্শিয়াল ব্যাংকে গেলে আমার অনেক ধরনের কাগজপত্র লাগে, আমার দেখা যায় ট্রেড লাইসেন্স লাগছে। কিন্তু আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি, এটা কিন্তু খুবই রেয়ার। একজন নারীর পক্ষে যে ধরেন গবাদি পশু লালন পালন করছে, অথবা যার ধরেন একটা ছোট্ট পুকুর আছে সেখানে সে মাছ চাষ করছে, এখন সে ট্রেড লাইসেন্স কোথায় পাবে? কিন্তু তার টিকে থাকার জন্য কিন্তু ওই যে বলে না, দ্য পাওয়ার অফ মানি, ইউ নিড দ্যাট, এই ফান্ডিংটা দরকার। তো আমরা যেটা তাদেরকে সাজেস্ট করি যে দেখেন, ব্যাংকে আপনারা না যেতে পারলে বিভিন্ন রকমের মাইক্রো ফাইন্যান্স অথবা ক্ষুদ্র ঋণ সংস্থা যেগুলো ভালো, যেরকম ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স আছে, আপনারা ওখানে যেতে পারেন। মাইক্রো ফাইন্যান্স বলতে কি ক্ষুদ্র ঋণ
প্রতিষ্ঠানগুলো, আর্থিক প্রতিষ্ঠানগুলো আপু বুঝাচ্ছেন? ক্ষুদ্র ঋণ আর্থিক প্রতিষ্ঠান যেখানে আপনি গেলে আপনি সেই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা পাবেন। কিন্তু আপু দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে যারা থাকে তারা তো অনেক ফ্যাসিলিটিস পান না, তারা তো আসলে ক্ষুদ্র ঋণ কি এটাই জানেন না, এবং বিভিন্ন কারণে কিন্তু তাদের ক্ষুদ্র ঋণ সম্পর্কে নেগেটিভ ধারণাও আছে যে আমি ক্ষুদ্র ঋণ নিলাম, আমার মনে হয় বাড়ি ঘর সব নিয়ে চলে যাবে কোনো লাঠিয়াল বাহিনী এসে। এই বিষয়গুলোতে কিভাবে তাকে আপনি এই ব্যাপারে, প্রথম কথা হচ্ছে কিভাবে বুঝাবেন, পরের কথা হচ্ছে কিভাবে তাকে অ্যাপ্লাই করাবেন? দেখেন, এই জিনিসটা খুবই মজার বলবো আমি। এই ব্যাপারটা আমি খুব কমপ্লিকেটেড বলবো না, বলবো মজার। এখানে হিউম্যান টাচ, বিশ্বাসটা অনেক কাজ করে। ধরেন আমি যদি ব্র্যাকের কথাই বলি, ব্র্যাকের যে ক্ষুদ্র ঋণ মাইক্রো ফাইন্যান্স আছে, এখানে যে পরিমাণ কর্মী বাহিনী আছেন, ওনারা কিন্তু অসম্ভব আত্মিকভাবে ক্লায়েন্টদের সাথে ব্যবহার করেন বা তাদের সাথে সম্পর্কটা ওরকম লেভেলে। এবং হ্যাঁ, আমি এর জন্য প্রথমে বলেছি যে ভালো কারো কাছে যেতে, যারা রেজিস্টার্ড, যাদের সেই ট্রাস্ট ফ্যাক্টরটা আছে, সমাজে যারা প্রতিষ্ঠিত, অথেন্টিসিটিটা আছে, মানে ব্র্যাকের মতো প্রতিষ্ঠানগুলো। হ্যাঁ, আপনাকে এখন কেউ যদি এসে বলে যে ভাই আমি আপনাকে 1 কোটি টাকা দিব, আপনি আমাকে 1 কোটি টাকা দেন, আমি আপনাকে রিটার্ন দিব হচ্ছে 2 মাস পর পর 1 লাখ করে। আচ্ছা, মানে এই জিনিসটাও কিন্তু খুব অদ্ভুত, কিন্তু আমরা বুঝতে চাই না অনেক সময়। প্রতিষ্ঠিত যারা আছে, আমরা যদি তাদের কাছে যাই, আমরা কিন্তু তাহলে দেখা যাবে যে আমরা কোনো প্রতিবন্ধকতা ফেস করছি না। জি আপু, আমি যদি আবার আগের কোয়েশ্চেনে যাই, যে আপনি এই ইকোসিস্টেমে তাদেরকে কিভাবে নিয়ে আসছেন, কিভাবে প্রিপেয়ার করছেন উদ্যোক্তা হওয়ার? আমি আপনাদেরকে তো আমি বলেছি আমি কাজ করছি হচ্ছে জেন্ডার ইনক্লুশন এবং উইমেন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট নিয়ে। আমি বেসিক্যালি কাজ করছি ব্র্যাক মাইক্রো ফাইন্যান্সে। কত বছর ধরে? আমি আছি প্রায় 1.5 বছরের মতো। ইকোসিস্টেম, আমি যদি জেনারেলি বলি যে একটা ইকোসিস্টেমে একজন নারী কিভাবে আসবে, প্রতিবন্ধকতা কোথায়, মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্যাপিটাল মানি, রাইট, মূলধনটা আমি কোথায় তার লাগবে। হ্যাঁ, তো অনেক সময় দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যামিলি থেকে মূলধনটা পাচ্ছে। এবং আমি যখন গ্রামে গঞ্জে অনেকের সাথে আলোচনা করেছি, ওনারা দেখা গিয়েছে অনেক ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান থেকেও মূলধনটা পেয়ে ওনারা তাদের ব্যবসাটাকে প্রসিদ্ধ করেছেন। তো এই প্রবলেম কিন্তু ঢাকার বাইরে বা ঢাকায়ও কিছু প্রতিষ্ঠান আছে যেটা সলভ করছেন। মানে ঢাকার ভিতরেও আছে, ঢাকার বাইরেও আছে। তো ইকোসিস্টেমে আমি প্রথমে যেটা বললাম যে আমি সেই মোটিভেশনটা, এই মোটিভেশনের জন্য আমি দেখব যে আমার আশেপাশে অনেকেই আছে যারা উদ্যোক্তা। আমি যদি তাদের সাথে একটু কথা বলি যে আপনি কিভাবে করছেন আপা, আপনি কিভাবে শুরুটা করলেন, এই কথাবার্তায় কিন্তু আমাদের অনেক মোটিভেশন আসে। আচ্ছা, এখন মোটিভেশন তো পেলাম, টাকাটা কোথায় পাবো, এটা মূলধন কোথায় পাবো? তো মূলধনের জন্য আমাদের বেশ কিছু রিসার্চে আমরা দেখেছি যে পারিবারিকভাবে ওনারা মূলধন পাচ্ছেন, আরেকটা পাচ্ছেন হচ্ছে বেশ কিছু প্রতিষ্ঠান আছে, ধরেন ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান যেগুলো প্রতিষ্ঠিত, ওখান থেকে পাচ্ছেন। এবং এরকম অনেক সংস্থা আছে যারা নারীদেরকে মূলধনের জন্য ফ্যাসিলিটেশন করে থাকে। রাইট। কাশবী আপু, যেমন ধরেন আমি অনেককেই দেখেছি, যেমন গ্রামে দেখেছি যে কোনো এক ভদ্রমহিলা হয়তো বা তার বাসার মধ্যে একটা ছোট দোকান করেছে, কেউ হয়তো বা গরু গাভী পালন করছে, কেউ হয়তো বা আরেকটু বেশি কিছু করছে, তার হয়তো বা কাল্টিভেট করছে, কোনো একটা ল্যান্ড কাল্টিভেট করছে। তো আপনার যে এক্সপিরিয়েন্স, যে 1000 অফ উইমেনদেরকে নিয়ে, আপনি যদি ওখান থেকে কিছু স্টোরি আমাদেরকে বলেন যেটা অনেকের জন্য হয়তো ইন্সপায়ারিং হবে। অবশ্যই। আমি একটু মজার ইয়েতে বলি, আমি এই ইন্ডাস্ট্রিতে, এই সেক্টরে আসার আগে আমি মনে করতাম যে এন্টারপ্রেনার মানে হচ্ছে থাকে না ঢাকা শহরে মানে খুব পশ হবে, খুব সফিস্টিকেটেড, যাবে চেম্বার অফ কমার্সে বসবে, এবং আমার আইডিয়া ছিল না। কিন্তু গত 1.5 বছরে আমি যা দেখলাম, আমি করাইল বস্তিতেও গিয়েছি, আমি জেনেভা ক্যাম্পেও গিয়েছি, আমি ইভেন রংপুরের মতো জায়গায়ও গিয়েছি, একদম বাংলাদেশের শেষ সীমানায় আমি গিয়েছি। নারীদের মধ্যে না অদ্ভুত রকমের একটা রেজিলিয়েন্স। এবং যখন আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছি, আমি যদি ছোট্ট একটা কাহিনী বলি, আমি এই কদিন আগে চট্টগ্রামে গিয়েছিলাম, বাঁশখালীর ওদিকে আমি এক দিদিকে দেখলাম যে উনি পুরোনো ভাঙাচোরা একটা টিনের ইয়েতে কাপড় ইস্ত্রি করছে, অসম্ভব গরম, হিট ওয়েভে আমাদেরই বেহাল অবস্থা। তো আমি ওনার সাথে আলাপ করছিলাম যে দিদি আপনি কেমন আছেন, দিদি আপনার পরিবারে কে কে আছে। সারমর্মটা হলো ওনার 2 মেয়ে আছে। আচ্ছা।
মেয়েরা একজন ইন্টারমিডিয়েট পড়ছেন, আরেকজন অনার্স পড়ছেন। আচ্ছা, ওনার স্বামী নেই, উনি এই করছে মানে উনি ওই লন্ড্রিটা থেকে আচ্ছা, ইনকাম করে সংসার সংসার চালাচ্ছে। এবং মেয়েদের লেখাপড়ায় যাতে কোনো বাধা না আসে, উনি আশেপাশে 2-1টা বাসা আছে সরকারি কর্মকর্তাদের, ওখানে যে উনি রান্না করে দেন। আচ্ছা, সো বেসিকলি তার 2টা অ্যাক্টিভিটি কিন্তু ইনকাম জেনারেটিং। আমরা এটা ডেভেলপমেন্ট সেক্টরে বলি IGA, ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস। তো দিদি আপনি এটা কেন শুরু করলেন, স্বাভাবিক একটা প্রশ্ন। তখন উনি বললেন ওনার হাজবেন্ড অ্যাক্সিডেন্টে মারা যান, ওনার হাজবেন্ডের দোকানটা ছিল, উনি এটা কন্টিনিউ করছেন। এবং এটা কিন্তু আজকের কথা না, এটা প্রায় 7-8 বছর আগের কথা। বাচ্চারা তখন ছোট, 7-8 বছর ধরে ওগুলো মেনটেন করে উনি এখন 2 মেয়েকে মানুষ করছেন। 2 মেয়েকে মানুষ করছেন। এই যে ওনার যে স্পৃহা বেঁচে থাকার এবং সন্তান লালন পালনের, যে আমার মেয়েকে আমি ভালো রাখবো, আমার পরিবারকে ভালো রাখবো, এটা অদ্ভুত রকমের। আমি এরকম একজন আপাকে পেয়েছি, আপা অত্যন্ত রিলিজিয়াস, এবং আপা আমাকে বলেছেন যে খুব সুন্দর করে, আপা আপনি আমার সাথে কথা বলছেন, গল্প করছেন, আমার খুব ভালো লাগছে, আমার কোনো ছবি তুলবেন না, আমার ভয়েস অডিও রেকর্ড করবেন না। এবং ওনাকে রেসপেক্ট করে আমি কিছু করিনি। তাই আমি বললাম যে আপা আপনি কিভাবে চলেন? তখন উনি বললেন যে আপা আসেন, বললে আমাকে ওনার ঘরের অন্দরমহলে নিয়ে গেলেন। আচ্ছা, আমি যেয়ে দেখলাম ওনার ওখানে একটা বুটিক আছে, অসাধারণ। উনি টেইলারিংও করেন। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি যখন জিজ্ঞেস করলাম যে আপা মানলাম আপনি ঘরের বাইরে যাচ্ছেন না, পাড়া প্রতিবেশী নারীরা আসছেন আপনার কাছে, তো ওই কাঁচামাল কোথা থেকে কিনেন? কাঁচামাল বলতে কাপড় লাগছে, আপনার 3 পিস গুলা যে নিয়ে আসছেন, কারণ ওনার তো টেইলারিংও আছে। উনি বলে আপা আমার স্বামী আমাকে সাহায্য করে, আমার স্বামী শহরে যায় কিনে এগুলো নিয়ে আসে। স্বামীও কিন্তু চাকরিজীবী। আচ্ছা, এই যে আমাদের যে একটা কনসেপ্ট, ঢাকা শহর বা চট্টগ্রাম বা যে কোনো আরবানে থেকে আমরা মনে করি যে এটাই হচ্ছে এম্পাওয়ারমেন্টের উদাহরণ, এটা কিন্তু ভুল। আপু আমি এটার সাথে একটু রিলেট করব, এখানে মিকো ভাই আছে, রিলেটটা এরকম করে করছি, যেমন আপনি একটা গ্রামীণ পরিবেশের একটা কথা বললেন, যে যেখানে একটা আপনি উইমেন এন্টারপ্রেনার, সে তার হাজবেন্ড থেকে সাপোর্ট নিয়ে এসে করছে। আর সিমিলারলি যারা শহরে আছে, যেমন আপনি জব করছেন, আপনার বেবি আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু মিকু ভাই আপনাকে কিভাবে হেল্প করছে? আমি এই সেক্টরে আসার এত বড় সাহস পেয়েছি আমি আমার স্বামীর কারণে। অসাধারণ। কারণ এখানে কিন্তু আমার অনেক ট্রাভেল করতে হয়, বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যেতে হয়। আমার মেয়ে কিন্তু ছোট না, আমার মেয়ে কিন্তু ওর বয়স 13। তো যেটা হয় টিনেজার, ক্লাস 7-এ উঠেছে, অনেক লেখাপড়া। আমি যখন থাকি না, খুবই অদ্ভুত, বিশ্বাস করবেন না, আমি যখন বাসায় থেকে আমার মেয়েকে ডাকি, ও ঘুম থেকে উঠে না। যখন আমি থাকি না, কি সুন্দর ও নিজে থেকে উঠে আমার হাজবেন্ডকে উঠাচ্ছে, ওনারা দুজন রেডি হয়ে ও অফিসে চলে যাওয়ার আগে ওকে নামিয়ে দিচ্ছে। আচ্ছা, এই সাপোর্টটা আমি ওর থেকে পাচ্ছি। এবং আমি কিন্তু আরেকটা বিরাট সাপোর্ট পাচ্ছি আমার বাবা মার থেকেও। আচ্ছা, ওকে স্কুল থেকে আনার পরে ওকে রাখছে। অসাধারণ। একটা জিনিস কি, একজন আমাকে ক্ষমতায়ন করার জন্য কিন্তু আমি একা না, আমার স্বামী আছে, আমার বাবা মা আছে। অ্যাবসলিউটলি। কারণ হচ্ছে অনেকে হচ্ছে এটা একটা আয়ুষে যে মিসকনসেপশন আছে, যে উইমেন এম্পাওয়ারমেন্ট বলতে হচ্ছে যে মানে উইমেন শুধু সে একা করবে, কারো সাপোর্ট ছাড়া। ব্যাপারটা তো ইকোসিস্টেম তো সেটা আসলে সাপোর্ট করে না। কারণ আপনার হয়তো বা হাজবেন্ডের সাহায্য লাগছে, আপনার বাবা মার হেল্প লাগছে, পুরো পরিবেশ যখন আপনাকে, পুরো সিস্টেমটা যখন আপনাকে সাপোর্ট দিবে, তখন কিন্তু আসলে উইমেন এম্পাওয়ারমেন্ট সম্ভব। অবশ্যই আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আজকে একটা পুরুষের এম্পাওয়ারমেন্ট যেভাবে হচ্ছে, আপনি যদি জেনারেশন আফটার জেনারেশন দেখেন, পুরুষ কিন্তু ঘরে আসছে, ইনকাম করছে, ওয়াইফের হাতে টাকাটা দিচ্ছে। ওই টাকাটাকে কামাল হাসান যেভাবে বলেছে যে একজন নারী ওই টাকাকে খাবারে রূপান্তরিত করে, ওই টাকাকে সুন্দর একটা সংসারে রূপান্তরিত করে, তার মানে কি পুরুষটা সে সাপোর্ট পাচ্ছে। হ্যাঁ, আজকে আপনার যদি ঘরে এসে সব করতে হতো, আপনার কি মনে হয় যে পুরুষরা অনেক এগিয়ে যেতে পারতো? তখন ঘরে কোঅর্ডিনেশনটা প্রপারলি হতো, ব্যালেন্স হতো। একজন নারীকে ক্ষমতায়ন করার জন্য কিন্তু এই ব্যালেন্সটা দরকার। জি, অ্যাবসলিউটলি। আপু, এই রেফারেন্স আমি একটা কথা বলতে চাই। আপনি যেহেতু বাংলাদেশে অনেক জায়গায় ভিজিট করেছেন, তো আপনি হয়তো অনেক গ্রামগঞ্জে অনেক অশিক্ষিত বা পড়াশোনা কম জানা আমরা বলবো
অনেকের সাথে আপনার হচ্ছে মিট হচ্ছে, তো তারা এই যে মূলধন, ব্যবসা করার জন্য যে মূলধন, এই মূলধনটা কিভাবে আপনার কাছ থেকে বা আপনার মাধ্যমে সহযোগিতা নিবে। দ্বিতীয় কথা হচ্ছে তাদের কিন্তু ব্যবসায়িক সম্পর্কে কিন্তু তাদের আইডিয়াটা কম। যেমন এক আপুর কথা আপনি বললেন, এখন তারা কিন্তু বেঁচে থাকতে চায়, এর জন্য কিছু করে। তো এই যে ধরনের মানুষজন যে না আমি বেঁচে থাকতে চাই, কিছু করতে চাই, এই ব্যাপারে তাকে কিভাবে ট্রেন আপ করা যায় এবং তার জন্য কিভাবে মূলধন ব্যবস্থা করা যায়, সে ব্যাপারে কিভাবে সহযোগিতা করছেন আপনারা? মূলধনের ব্যাপারটা যদি আমি বলি ভাই, এখানে আমি যেটা বললাম যে অনেক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যারা ধরেন 40-50 বছর ধরে ক্ষুদ্র ঋণ দিচ্ছে। ক্ষুদ্র ঋণ যারা দিচ্ছে তারা কিন্তু ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য কাজ করছে। আচ্ছা, আপনি যখন একজন নারী ক্ষুদ্র ঋণ নিতে চায়, তার কাছে কিন্তু প্রপার্টির পেপার চাওয়া হয় না, তার কাছে কিন্তু কোনো ধরনের কোল্যাট্রাল চাওয়া হয় না যে আপনি আমাকে এত টাকা, নরমাল ব্যাংকে গেলে যেটা হয়, নরমাল ব্যাংকে আপনার যেটা হয়। তো একজন নারীর যখন এই ক্ষুদ্র ঋণটা প্রয়োজন, আমি ওনাদেরকে বলবো যে দেখেন আপনাদের বাড়ির আশেপাশে আপনি এরকম অনেক দেখবেন যে ব্র্যাকের মাইক্রো ফাইন্যান্সের ব্রাঞ্চেস গুলো আছে, আপনারা ওখানে যান। এটা একটা ট্রাস্টেড একটা অর্গানাইজেশন। প্রতিষ্ঠানগুলোর কি আপনার কোনো কার্যক্রম থাকে? কারণ হচ্ছে কি, যেমন ধরেন আমাদের 8 ডিভিশন 64 ডিস্ট্রিক্ট 495 সাব ডিস্ট্রিক্ট আছে, এর মধ্যে অনেকগুলো আছে অনেক বাজে রাস্তা, অনেক ভিতরে, তারা হয়তো জানেই না আসলে ক্ষুদ্র ঋণ কি। এরকম কোনো প্রতিষ্ঠান তার বাড়ির পাশে সে দেখে বুঝে না। তো সেই ক্ষেত্রে এরকম কোনো প্রতিষ্ঠান কি আছে যারা এই ধরনের মহিলাদের বা এই ধরনের ছোট উদ্যোক্তা যারা হতে চায় তাদের খুঁজে বের করছে? জি, এরকম প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, এবং বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলোকে বলা হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান। হ্যাঁ, ওনারা কিন্তু শুধু ঋণ দিচ্ছেন না। আচ্ছা, যদি আমি আপনাকে ব্র্যাকের কথা বলি, এরকম কিছু প্রতিষ্ঠানের নাম কি আপনি বলতে পারেন? জি, ব্র্যাক যেরকম আছে, আমি যদি আপনাকে ব্র্যাকের এখন কথা বলি, ব্র্যাক যেরকম শুধু ঋণ দিচ্ছে না, ব্র্যাকে কিন্তু একজন নারী যে সেভিংসও করতে পারছে। আচ্ছা, বিভিন্ন ধরনের সেভিংস, জেনারেল সেভিংস আছে যে আমি মাসে 50 টাকা করে সেভ করবো, আমি মাসে 100 টাকা সেভ করবো। আচ্ছা, ডিপিএস চলছে। আবার যদি সে মনে করে যে না আমি 20,000 টাকা আমার কাছে আছে, আমি এটা ব্র্যাকে রেখে দিব, আমি আবার 2 বছর পরে নিব, ফিক্সড ডিপোজিটের মতো করে ইনকাম, মানে সেভিংস এর এই মাল্টিপ্লিকেশন ইয়েটা হবে। তো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান যেগুলো প্রতিষ্ঠিত, যেগুলো অথেন্টিক, আমি বলবো যে নারীরা আছেন একটু সাহস করেন, একটু যে কথা বলেন, দেখবেন আপনারা অনেক গাইডেন্স। এটা তো ফান্ডের ব্যাপারটা, কিন্তু ট্রেনিং এর ব্যাপারটা, ট্রেনিংটা আমাদের সরকার এখন অনেক আপনার এরকম যুব উন্নয়ন প্রতিষ্ঠান আছে যেখানে ওনারা ফ্রি ট্রেনিং দিচ্ছে। আচ্ছা, এবং ওখানে নারীরা যদি যায়, ওনারা সেলাই ট্রেনিং পাচ্ছেন, ওনারা গরু মোটা তাজাকরণে ট্রেনিং পাচ্ছেন, ওনারা কিভাবে করে, কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেরকম আপনার অনলাইন ট্রেনিংও দিচ্ছে যে আমি কিভাবে করে ডেটা এন্ট্রি শিখবো। আমাদের এটা কিন্তু স্মার্ট বাংলাদেশের একটা প্রজেক্ট, এবং A2Y এরকম অনেক প্রজেক্টস করছে ডিজিটাল ইনক্লুশনের জন্য। তো নারীরা একটু, আমি বলবো যে ওনারা যদি এরকম প্রতিষ্ঠানগুলোর কাছে যান, ট্রেনিং পাচ্ছেন, ট্রেনিং এর জন্য আমাদের সরকার তো ফ্রি দিচ্ছে, আর যদি মূলধনের জন্য লাগে এরকম প্রতিষ্ঠিত মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস গুলো আছে। এই দুটো কথা বেঁচে যাবো। আমার 3 নম্বর প্রশ্ন, আমি আপনার কাছ থেকে কোনো একজন মহিলা গ্রামের, সে হচ্ছে আপু ফান্ডের কথা জানলো, ফান্ড নিল 20,000 টাকা, সেটা ট্রেনিংও নিয়ে সে লস খেলো, কিছু নাই, জিরো হয়ে গেছে, তখন সে কি করবে? তখন আবার তাকে 20,000 টাকা রিটার্ন করতে হবে। আচ্ছা, আপনাকে কিছুর কথা বলি, তার কোনো সম্পত্তি আমি যদি আপনাকে ব্র্যাকের ইয়েটা বলি, ব্র্যাকেটটা আমি নিজে দেখেছি। তো ব্র্যাকে যখন লোনটা দেওয়া হয় তখন কিন্তু একটা প্রি ডিসবার্সমেন্ট ওরিয়েন্টেশন বলা হয়, ওটাকে ফাইন্যান্সিয়াল লিটারেসি দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, এটা আমার নিজের দেখা। যখন বসে ওখানে একজন আপা আছেন, ওনারা শিখায় আপনারা কিভাবে কাজ করবেন, এই টাকাটা নিজের জন্য কিভাবে খরচ করবেন, সংসারের আয় বৃদ্ধি কিভাবে করবেন, যৌতুকে যাতে এই টাকা না যায়, কোনো ধরনের অপকর্মে যাতে টাকাটা না যায়, প্রত্যেকটা জিনিস এই প্রি ডিসবার্সমেন্ট ওরিয়েন্টেশনের থ্রুতে, তারপরে এটা করার পরে টাকাটা ডিসবার্স করা হয়। আচ্ছা, তো এটা আমার নিজের দেখা। না, এটা যদি সাদি যে কোয়েশ্চেনটা করলো, ধরেন সে সবকিছু মানলো যে প্রি ডিসবার্সমেন্ট যে এগ্রিমেন্টটা হলো যে এই খাতে করা যাবে না, এটা তো রাখতে হবে টাকাটা, কিন্তু সে বিজনেস করেই লস করলো, আর সেক্ষেত্রে পরবর্তী ধাপ কি হবে? জি, এটা অনেক সময় এটা খুবই আনফরচুনেট হয় যে বিজনেসটা করে লস করে। তো সেই সময় অনেক সময় দেখা যায় কি, যখন এই ধরনের প্রতিষ্ঠানের যারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, আমি বারবার বলবো যে কোনো প্রতিষ্ঠান না, ওখানকার যে কর্মীরা থাকেন ওনারা কিন্তু সবসময় আপনার সাথে ইন টাচে থাকেন। ওনারা যাচ্ছে, আপনাকে কাউন্সিলিং করছে, ওনারা দেখছে, ওনারা যদি দেখে যে আপনি কোনো মাসে কিস্তি মিস হয়ে যাচ্ছেন না, ওনারা কিন্তু দেখা যাচ্ছে ইনটাচ বলতে কি প্রতি মাসে আপু আপনার সার্ভে হচ্ছে, মানে ওই যাকে লোন দিচ্ছে ওখানে ওই ক্ষুদ্র ফাইন্যান্স থেকে একজন টিম মেম্বার কি তাকে ভিজিট করে আসে? জি, হ্যাঁ, মাসে কি একবার নাকি কয়েকবার?
এটা হচ্ছে কি ওই যে যেটা বললাম যে হিউম্যান টাচ, ক্ষুদ্র ঋণের মজাটাই হচ্ছে যে আপনি পার্সোনালি সবাইকে চিনেন। তো দেখা যায় যে অনেক সময় বাড়ির পাশে দিয়ে হেঁটে যাচ্ছে, যে একজন সালাম দিয়ে আসলো, কেমন আছেন। এবং আমি একটা খুবই মজার ব্যাপার হচ্ছে, আমি যতবার যেসব জায়গায় গিয়েছি, আমি যখন ওনাদেরকে জিজ্ঞেস করি যে আপনার এই যে আপনারা ঋণটা নিলেন কিভাবে কিস্তি পরিশোধ করেন, ওনারা এটাকে কিস্তি বলেন, তখন বলেন যে আপনারা যেভাবে করে শিখিয়েছেন আমরা জানি যে কিভাবে করে প্রতিদিন কিছু কিছু টাকা আলাদা করে রাখতে হয়। আচ্ছা, মানে বিজনেস থেকে প্রতিদিন অল্প অল্প করে রাখছে, এই ট্রেনিংটা ওনারাই দিয়ে থাকে। আচ্ছা, আমি যদি মানে আগের কোয়েশ্চেনে যাই, তাহলে হচ্ছে যে যেহেতু হিউম্যান টাচ আছে, সবসময় কমিউনিকেট করছে, তার মানে কোনো একটা সময় কোনো একটা কিস্তি যদি মিস হয়ে যায়, মানে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে হচ্ছে ওই কর্মীরা আবার তাকে সাপোর্ট দিবে। জি জি, সাপোর্ট দেওয়া মানে এট লিস্ট সাইকোলজিক্যাল সাপোর্ট, মেন্টরিং সাপোর্ট, কিংবা হয়তো রিইনভেস্ট করবে। না, রিইনভেস্টমেন্টে এটা এক একটা কোম্পানির পলিসি ওয়াইজ ইয়েটা হয়। আচ্ছা, এট লিস্ট মেন্টরিং সাপোর্টটা, এট লিস্ট কমিউনিকেশন সাপোর্টটা ওরা দিবে। আচ্ছা, আমরা যদি মানে এছাড়া ধরেন আমরা আরবান নিয়ে কথা বললাম, আমরা গ্রামীণ নিয়ে কথা বললাম, এছাড়া কি আর কোনো জায়গায় জেন্ডার ইনক্লুশন নিয়ে কাজ করছেন আপনারা? জি, পুরো বাংলাদেশ জুড়ে তো জেন্ডার ইনক্লুশন নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে। আমি যদি বলি যে এভরিথিং স্টার্টস ফ্রম হোম, বাড়িতে কিভাবে জেন্ডার ইনক্লুশনটা হচ্ছে। এবং আমি যদি একটু পিছনে যাই যে আমি কেন এটা নিয়ে এত ইন্টারেস্টেড, আপনাকে ছোট্ট একটা গল্প যদি বলি, এই শনিবারের গল্প। আমার মেয়ে ও ফুটবল প্র্যাকটিসে যায় এখন। আচ্ছা, তো স্বাভাবিক, আমার মা অত্যন্ত পজিটিভ, আমার নানুটা গিয়েছে, তুমি দেখছো না এত গরম, ঘামবে, ব্যথা পেলে কি হবে, একটা মেয়ে মানুষ। যখন এটা বলল, আমার বাবা সামনে ছিলেন, আমার বাবা আমার মার দিকে তাকিয়ে বলে, মেয়ে মানুষ মানে কি বলে এগুলা, ছেলে মেয়ে আবার কি? তুমি কি জানো পৃথিবীর সবচাইতে বড় কার্গো শিপটা একটা মেয়ে চালায়? তুমি কি জানো মেয়েরা এখন মিলিটারিতে কত বড় বড় পজিশনে আছে? তুমি কি জানো মেয়েরা এখন ফাইটার প্লেন চালায়? মেয়েরা এখন এই করছে সেই করছে বলে আমার বাবা বিরাট একটা লেকচার দিল আমার মাকে। তখন আমার মাথায় আসলো যে ইনক্লুশন স্টার্টস ফ্রম হোম। আমাদের বাড়িতে কিন্তু আমি কখনো এটা শুনিনি আমার মাকে বলতে বা আমার বাবাকে ইয়ে করতে যে আমার ছেলেকে এটা আগে দাও। আমি আমার ভাই সবসময় ইকুয়াল ছিলাম। আচ্ছা, সেই কারণে আমি যখন কাউকে দেখি যে কোনো নারী কোনো কারণে পিছিয়ে আছে অথবা তাকে সমাজে সেই জায়গাটা দেওয়া হচ্ছে না, আমি কোনো না কোনোভাবে অ্যাটলিস্ট মোটিভেশনটা দেওয়ার চেষ্টা করি যে আপনি পারবেন, এবং আপনি যখন সাকসেসফুল হবেন দেখবেন যে আপনার পরিবারও আপনার পাশে এসে দাঁড়িয়েছে। আপু, আপনি কিছুক্ষণ আগে এক রিলিজিয়াস আপুর কথা বলছিলেন। আমাদের কিন্তু এখনও বেশ আমাদের বাংলাদেশে যেহেতু ইসলামিক মাইন্ডে অনেকেই আছেন, তো এরকম তো বিশাল একটা কমিউনিটি আছে যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন, হেফজও করেছেন, এবং তারা কিন্তু খুবই এই ব্যাপারে কনজারভেটিভ, এবং তারা সবসময় পর্দা মেনটেন করে চলেন। এবং এই সকল মহিলাও কিন্তু অনেক সময় দেখা যায় যে একমাত্র আয়ের যিনি ব্যক্তি তার হাজব্যান্ড বা বাবাকে হারিয়ে ফেলছেন। তো এই ধরনের মহিলা বাইরে আসতে চান না, তো একটা সময় বাধ্য হন বেঁচে থাকার জন্য, সন্তানকে মানুষ করার জন্য। এই সকল মহিলাদের জন্য কি আপনাদের বিশেষ কোনো প্রোগ্রাম আছে যে না আমরা নিজেরা গিয়ে তাদেরকে সহযোগিতা করব, ব্যবসা শেখাবো, সার্ভাইভ করার কোনো পলিসি দিব? এদের সঙ্গে কিন্তু অনেক আপু, যেমন বিশেষ করে আমি চিটাগংয়ে যখন যাই, আমরা বেশ কিছু প্রোগ্রাম অর্গানাইজ করেছিলাম। তো ওখানে আমাদের অনেক ফিমেল স্টাফ ছিল। তো যখন ফিমেল স্টাফরা বিদায় নিতে আমার কাছে আসতো, আমি একটা বড় পজিশনে থাকার কারণে আমি কাউকে চিনতে পারতাম না, কারণ দেখি পুরো মেকআপ পরা, পুরো বলছে কী ব্যাপার, আপনি কে? বলছে ভাইয়া আমি বাইরে, আমাদের বাইরে আমরা সবসময় বোরকা মেনটেন করি, এখানে আমার প্রোগ্রামের জন্য আমরা এইভাবে আমাদের বোরকা খুলেছিলাম। এদের জন্য আপনারা কিভাবে কাজ করেন আপু? খুবই সুন্দর প্রশ্ন, যুগ উপযোগী প্রশ্ন এটা। জি, আমি আপনাকে যে আপার কথা বললাম উনি তো বাসায় করছেন এটা, এবং আপনি জেনে খুব অবাক হবেন যে এরকম যারা ওনারা পর্দাও মেনটেন করছেন, বাড়িতে থাকছেন এবং ফ্যামিলিকে হেল্পও করছেন। এই যে নারী যারা আছেন তাদেরকে আমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি। যে মেইন কিন্তু ভাই আপনি ধরেন মূলধন পেলেন, র মেটেরিয়াল পেলেন, যে ব্যবসায় করতে চান, এর জন্য কি কোনো অ্যাপ ইন্ট্রোডিউস করেছেন আপনারা বা কোনো ওয়েবসাইট নিয়ে আসছেন? আমরা যেটা করছি আসলে সমস্যাটা কোথায় হচ্ছে, আমরা যখন ধরেন মূলধনটা হয়ে গেল, আমার ট্রেনিং হলো, র মেটেরিয়াল সবকিছু হলো, আমাদের দেশে আনফরচুনেটলি সবচেয়ে বড় গ্যাপ হচ্ছে মার্কেট লিঙ্কেজ। হ্যাঁ, এবং আরেকটা সবচেয়ে বড় গ্যাপ 2024-এ এসে আমরা দেখছি যে আমাদের জেন্ডার গ্যাপ
ডিজিটাল ইনক্লুশনের মধ্যে অনেক বেশি, এটা প্রায় 30%-এর বেশি। মানে আপনার জেন্ডার ইনক্লুশনের যে গ্যাপটা এটা তো বুঝিয়ে দিতে আচ্ছা, বলেন। জেন্ডার গ্যাপটা কি ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্যে? আমরা এরকম দেখেছি কিছু, আমরা বাড়িগুলাকে, হাউসহোল্ডকে খানা বলি। খানায় দেখা যাচ্ছে যে স্মার্টফোন আছে, কিন্তু এটা বাড়ির পুরুষের, আচ্ছা নারী ওটার কোনো অ্যাক্সেস পাচ্ছে না। আচ্ছা, দিস ইজ দ্য রিয়ালিটি অফ গ্রেটার বাংলাদেশ। এটা কি আপনি ঢাকার কথা বলছেন না ঢাকার বাইরে? আমি আপনাকে ওভারঅল একটা সিনারিও দিচ্ছি। আচ্ছা। ঢাকার বাইরেও আছে, ঢাকাতেও আছে, ঢাকার বাইরে আছে, ঢাকাতেও আছে। জি আপু। সো জেন্ডার গ্যাপ বলতে আমরা যেটা বুঝাচ্ছি, যখন ধরেন আমি আজকে একটা বিজনেস করব, জি আমার কাছে স্মার্টফোনের অ্যাক্সেস নাই, কারণ আমার হাজবেন্ড আমাকে দিতে চান, জি, আমার হাজবেন্ডের আছে, বা আমি কি সেই মার্কেট লিঙ্কেজ করতে পারবো? না, চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং। সর্বপ্রথম আমি এখন যে কাজটা করছি, এই ডিজিটাল লিটারেসিটা করার চেষ্টা করছি, যেহেতু আমাদের একটা রেডি বিরাট বেজ আছে, এবং আমরা বিলিভ করি যে একজন নারীকে এম্পাওয়ার্ড হতে, ক্ষমতায়িত করার জন্য আমার তাকে বাজারে আনা লাগবে না, আমি তাকে তার ঘরের কমফর্ট জোনে এটা করতে পারি। সম্ভব। নারীরা এখন ল্যাপটপ লোন নিয়ে, ট্রেনিং নিয়ে কোচিং করাচ্ছেন অনলাইনে। জি, নারীরা এখন ডেটা এন্ট্রির কাজ করছেন। আমি এমন এক আপাকে চিনি, ওনার হাজবেন্ড প্যারালাইজড, ওনার একটা ছোট্ট দোকান আছে, উনি ল্যাপটপ একটা লোন নিয়ে কিনেছেন, উনি ডিজিটাল মার্কেটিং শিখবেন, কিন্তু ওইটা শেখার জন্য তো কিছু ফান্ড লাগবে। জি, ডেটা এন্ট্রি উনি অনলাইনে শিখেছেন, তো এখন উনি ডেটা এন্ট্রির কাজ করছেন। আমাকে বলেছেন, আপা আমি আর কয়দিন পরে টাকাটা জমলে আমি ডিজিটাল মার্কেটিং শিখব। আলহামদুলিল্লাহ। তো এই জিনিসটার জন্য ধরে এই আপাটা একজন আপা, এরকম তো অসংখ্য আপা আছে। তা আমরা এই ছোট ছোট পকেটগুলোতে টাচ করছি, কারণ ভাই এন্ড অফ দ্য ডে আমি যদি এই জেন্ডার গ্যাপটা না মিটিগেট করতে পারি, তাহলে কিন্তু হবে না। এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে নারী ক্ষমতায়ন মানে এই না যে নারী তার স্বামী ছেড়ে চলে যাচ্ছে, সন্তান ছেড়ে চলে যাচ্ছে, বরঞ্চ একটা নারী যদি ক্ষমতায়ন হয় প্রপার ওয়েতে, সে কিন্তু পরিবারকে অনেক উপরে তুলতে পারে। অবশ্যই অবশ্যই। পাকিস্তানে কিন্তু বাংলাদেশের মতো গার্মেন্ট ইন্ডাস্ট্রি ভাবে বুম করেনি, বাংলাদেশে যেভাবে বুম করেছে সেভাবে করেনি। আর এর প্রধান কারণ হচ্ছে ওখানে মেয়েরা কাজ করে না, মানে কাজ করে অনেক কম পার্সেন্টেজ। আপনি যদি বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি দেখেন, 80-90% কিন্তু মেয়ে। 10,000 যদি গার্মেন্ট ওয়ার্কার থাকে, আপনি দেখবেন যে অলমোস্ট 10,000-এর মধ্যে 8-9 হাজার মেয়ে কাজ করছে, আর 1,000 অথবা 600-700 হচ্ছে ছেলে। পাকিস্তানে যেটা হচ্ছে যে ওদের অনেক ভালো র মেটেরিয়ালস আছে, ইনভেস্টমেন্ট আছে, কিন্তু ওরা গার্মেন্ট চালাতে পারে না, কারণ ওখানে উইমেন এম্পাওয়ারমেন্ট নাই। তো এই যে একটা কনসেপ্টের ব্যাপার, একটা পারসেপশনের ব্যাপার, মানে এরকম না যে বাংলাদেশের মানুষ কিন্তু রিলিজিয়াস না, ব্যাপারটা এরকম না। বরং একটা সময় কী হয়েছে যে তারা কাজ শুরু করেছে, আমরা যদি মিডল ইস্টের দিকে তাকাই, ওখানে কিন্তু মেয়েরা কাজ করছে। তো এই যে মানুষের যে পারসেপশনটা যে উইমেন কাজ করতে পারবে না, আমি বলবো যে গ্রামীণ পরিবেশে, তো সেখান থেকে কি যে বের করে নিয়ে আসা যে না, আমি যদি উইমেনদের এম্পাওয়ার করি, তাদেরকে যদি কাজে নিয়ে আসি, তাহলে আমার কিন্তু 50% অফ ওয়ার্কফোর্স কিন্তু অ্যাক্টিভ থাকবে। সেই ক্ষেত্রে আপনার কি এরকম কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে কিনা? আমাদের বেসিক অ্যাওয়ারনেসটা কি ভাই, আমাদের গ্রামীণ নারীরা ওনারা জানেই না যে ওনারা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসে আছে। আচ্ছা আচ্ছা, প্রশ্ন থাকতে পারে যে কি বলেন ইনকাম জেনারেটিং। একটা আপনি গ্রামের একটা খানায়, মানে হাউস হোল্ডে যখন যাবেন, খানা বলতে কি আপু আপনারা বাড়ি খেয়ে বলছেন? চুলা। হ্যাঁ, আপনি গ্রামে গেলে দেখবেন, আমি একটু খানাটা বুঝাই, যে একটা বিরাট জায়গায় 3টা ফ্যামিলি বাস করছে, 3 ভাই। সো আপন 3 ভাই। হ্যাঁ, আপন 3 ভাই। আচ্ছা, এক একটা বাসা হচ্ছে এক একটা খানা, যে চুলাতে সবাই মিলে খায়। আচ্ছা আচ্ছা, রাইট। সো দ্যাটস হোয়াই উই কল ইট খানা। আমরা এইভাবে আইডেন্টিফাই করি। 3 ভাই মিলে এক চুলাতে রান্না হচ্ছে। এক চুলা খেলে ওটা এক খানা হবে। 3 ভাই যদি 3টা চুলায় খায়, তাহলে 3টা খানা, মানে একটা ফ্যামিলি 3টা ফ্যামিলি এরকম একটা। সো এইখানে যেটা হচ্ছে, আপনার একজন নারী, সে সকালে উঠছে, হাজবেন্ড খেতে চলে যাচ্ছে, সে এগ্রিকালচারিস্ট, মানে সে চাষি। উনি যখন ধানটা যখন নিয়ে আসতেছে, কে ধান ভাঙে? তার ওয়াইফ। এটা যে একটা কত বড় ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি। এখন যদি কোনো কাজ না করে, তাহলে এটার জন্য আপনার লেবার লাগতো। হ্যাঁ, অবশ্যই। রাইট। লেবার লাগলে টাকাটা তো আমার ঘর থেকে, আমার খানা থেকে তো টাকা বের হয়ে যেত। এই নারী, সে জানেই না যে সে কত বড় একজন এন্টারপ্রেনার। রাইট। ইভেন ইউ সি দ্যাট দিস ইজ দ্য পারসেপশন। আমাদের হয়েছে কি ভাই,
আমরা মনে করি যে নারীরা কাজ করা মানেই হচ্ছে ঘরের বাইরে চলে যাবে। হ্যাঁ, আমার হাজবেন্ড কি করছে বা আমার ফ্যামিলি কি করছে এটার অপোজিট ডিরেকশনে আমার যেতে হবে। ইটস নট দ্যাট। রাইট। আপনি গ্রামে যদি যান, গ্রামের মেজরিটি ফিমেলস, ওনারা কিন্তু ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস কন্ট্রিবিউশন করছে। রিয়েলাইজ করে। আপু এর সাথে কি আমরা ঢাকাতে ওইভাবে কানেক্ট করতে পারি? যেমন আমার ওয়াইফই আমার বাসায় আমার মেয়েকে লালন পালন করছে, আমার আম্মার জন্য খাবার তৈরি করছে 3 বেলা, আমার দুপুরে খাবার দিয়ে দিচ্ছে, রাতের খাবার দিচ্ছে, আমার মেয়েকে লালন পালন করছে। তো আমার যদি ওয়াইফ যদি বাসায় চাকরি করতো বাহিরে, তাহলে আমার মেয়েকে ডে কেয়ারে দিতে হতো, আমার আম্মার জন্য বাসায় আবার একজন নার্স রাখতে হতো, তাহলে এখানে আমার যে এক্সপেন্ডিচারটা হতো তার কারণে সেটা হচ্ছে না, তাহলে সেও তো ইনকাম জেনারেট করছে, রাইট? আপনার জন্য তো সে করছে, সে তো করছে। এটা আইডেন্টিফাই, তাকে তো এটাই হচ্ছে যে কথাটা যে আমি রিকগনাইজ করব। দ্য বেসিক অ্যাওয়ারনেস ইজ রিকগনাইজ। কোনো কাজ ছোট না। আমি যদি এখন মনে করি যে না, গ্রাম থেকে একটা মেয়ে এসে গার্মেন্টসে চাকরি করা মানেই সে ইনকাম জেনারেট করছে, এমপাওয়ার, এটা একটা অপশন হতে পারে। দিস ক্যান বি অ্যান অপশন। হ্যাঁ, देयर আর মেনি আছে। নারীরা দেখেন, গ্রামীণ নারীরা কিন্তু ওরা খেতে কাজ করছে, ওনারা কিন্তু দেখা যাচ্ছে পোল্ট্রি ফার্মে কাজ করছে, হাজবেন্ডেরই পোল্ট্রি। জি। অনেকে দেখা যাচ্ছে যে হাজবেন্ডের চায়ের দোকান আছে, সে ওখানে যে বসতেছে। আচ্ছা। কিন্তু আপনি ওনাকে যদি জিজ্ঞেস করেন যে আপা আপনি কি একজন উদ্যোক্তা, ভাই কি বলেন, এটা তো আমার স্বামীর, আমি তো এমনি বসে থাকি, আমি জাস্ট সাপোর্ট দিচ্ছি। এন্ড উনি কিন্তু এটার জন্য কোনো পেমেন্টও নিচ্ছেন না। সো বেসিক্যালি এই যে অ্যাওয়ারনেস, বুঝতেই পারছে না সে। একটা নারীকে আপনি তখনই ক্ষমতায়ন করতে পারবেন যখন সেটা রিয়েলাইজ করবে যে আমিও কন্ট্রিবিউট করছি। আপু আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা সম্পূর্ণ বাইরের একটা কোশ্চেন হবে। যেমন আপনি পুরুষদের কথা বললেন, মহিলাদের এম্পাওয়ার করছেন। আমাদের সমাজে কিন্তু একটা জেন্ডার আছে যেটা আমরা বলি থার্ড জেন্ডার, বা যাকে আমরা বাংলায় বলি হিজড়া শ্রেণী। তারা হচ্ছে বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা তাদের হচ্ছে না, অনেক সময়ই বা আমরা বলতে পারি যে নিয়মিত কিছু অসামাজিক কার্যকলাপে তারা সম্পৃক্ত। তাদেরকে এম্পাওয়ার করার জন্য কি আপনার কোনো প্ল্যান আছে বা আপনাদের কোনো প্ল্যান আছে মাইক্রো ফাইন্যান্স বা এদের কোনো? জি অবশ্যই। আমি যদি আপনাকে একটু বলি যে ওনাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে সমাজে অ্যাকসেপ্টেন্স। একজন ইন্টারসেক্স বা একজন থার্ড জেন্ডারে যারা আছেন, ওনাদেরকে আমাদের ফার্স্টে সবাইকে মেনে নিতে হবে যে আমরা সবাই এক, আমরা মানুষ, সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছে। ওনাদের স্কিল ডেভেলপমেন্ট, ওনাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স, ওনাদের অ্যাক্সেস টু ট্রেনিং। আমি আপনাকে যে যে সংস্থাগুলোর কথা বললাম, সরকারি বেসরকারি, এখানে কিন্তু জেন্ডার দিয়ে কোনো ডিমার্কেশন করা হয় না। আপনি নারী, আপনি পুরুষ, নাকি আপনি থার্ড জেন্ডার, আপনি যাবেন, আপনাকে সেই সুযোগটা করে দেওয়া হবে। কিন্তু এখানে একটা কথা আছে, আমরা তো করে দিলাম মার্কেট লিঙ্কেজ, সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, এইটা নিয়ে আমাদের আরো অনেক বেশি কাজ করতে হবে সরকারি পর্যায়ে। মানে তাদের জন্য লিঙ্ক করে দেওয়ার ব্যাপারটা আপনি কিছুদিন আগে মহিলাদের জন্য যেটা বলছিলেন যে ফার্স্টে তাদেরকে ফান্ড দেওয়া হচ্ছে, তারপরে তাদের ট্রেন আপ করা হচ্ছে, এবং ট্রেন আপ করার পর আরো অনেক সাপোর্ট দেওয়া হচ্ছে, এগুলো কি আপনার থার্ড জেন্ডার বা আমরা সবার জন্য, সবার জন্য, তাদের জন্য अवेलेबल আছে, এবং পুরুষদের জন্য অবশ্যই সবার জন্য। আপনাকে আমি একটা ছোট করে কথা বলি, আপনি যখন দেশের বাইরে যাবেন, আপনি থার্ড জেন্ডার, আপনি ইভেন আমাদের প্রতিবেশী দেশে গেলেও আপনি বড় বড় মেকআপ স্টোরস যেগুলো আছে, আমরা যেটাকে বলি সেফোরা আছে, ইন্ডিয়াতে নাইকা আছে, ওখানে কিন্তু থার্ড জেন্ডাররা কাজ করে। হ্যাঁ, আমার এটা খুব ভালো লাগে। ওনারা মানুষ হিসাবে সবাইকে ট্রিট করেন। আবার আপনি যদি থার্ড জেন্ডারটা বাদ দিয়ে আপনি যদি দেখেন যে থার্ড জেন্ডার আছে, আপু ডিসেবল যারা, তাদের জন্য কি, আমরা কিন্তু ওনাদেরকে নিয়েও কাজ করছি। আমরা ডিসেবলদেরকেও ইনক্লুড করে ওনারা কি ধরনের ইনকামে যেতে পারেন। ডিসেবল বলতে আপনারা কাদেরকে বোঝাচ্ছেন বা কোন ধরনের ডিসেবিলিটিস? আচ্ছা, পার্সন উইথ ডিসেবিলিটিস হচ্ছে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা যদি ওনার থাকে, ধরেন উনি হাঁটতে পারছেন না, বা উনি শ্রবণ শক্তিতে সমস্যা, বা হাতের কোনো সমস্যা আছে, ওনাদেরকেও কিভাবে করে আমরা ওয়ার্কফোর্সে আনতে পারি, এম্পাওয়ার করতে পারি। কিন্তু সব জায়গায় আমরা একটাই বাধা পাচ্ছি, সোশ্যাল অ্যাকসেপ্টেন্স। আচ্ছা, যেরকম আমি একবার তাজ বেঙ্গলে গিয়েছিলাম কলকাতার, আমি ওখানে দেখেছি যে ডাউন সিনড্রোম আলা এরকম 2জন ভাই এবং 2জন আপা, ওনারা সার্ভিস দিচ্ছে, কনসিয়াসে ওনারা বসে আমাদেরকে গ্রিট করছে। তো আমার কথা হচ্ছে, আমরা যদি প্রাইভেট সেক্টর থেকে আমরা যদি এই অ্যাকসেপ্টেন্সটা আনতে পারি, অবশ্যই একটা জিনিস মনে রাখবেন ভাই, আমি এটা খুব ফিল করি যে খালি যদি বলি যে সরকার সব করে ফেলবে হবে না, আমি মানুষ হিসাবে কি করছি, আমি কাকে সুযোগ দিচ্ছি, এটাও কিন্তু আমাদের দেখতে হবে। অবশ্যই আপু, এখন আমরা অনেকক্ষণ এগুলো নিয়ে আলাপ করলাম, এখন আপনার একটু পার্সোনাল নিয়ে আলাপ করতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমি জানি যে আপনি একজন ডিবেটে ছিলেন, অনেক দিন ডিবেটে ছিলেন,
তো ইভেন আপনি ইন্টারন্যাশনালি ডিবেট করেছেন, তো আপনি যদি সেই সম্বন্ধে একটু বলেন যে আপনার ডিবেট জার্নি নিয়ে। আমার ডিবেট জার্নিটা, আমি খুব অ্যাক্টিভ ছিলাম ইউনিভার্সিটি লাইফে। আমি আইইউবি থেকে লেখাপড়া করেছি। কোন প্রোগ্রামে আপু? আমি আইইউবি থেকে বিবিএ এবং এমবিএ করেছি। কত সনে করেন এটা? আমার আইইউবিতে আমি ঢুকেছি 2003-এ। আচ্ছা। আর এমবিএ করেছি হচ্ছে 2009-এ, এবং আমার ফাইন্যান্স মেজর ছিল, আর বিবিএতে আমার ইকোনমিক্স মাইনর ছিল। 14 বছর পরে এসে এই আমার ফার্স্ট সেমেস্টার আমি মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ শুরু করেছি। লেখাপড়া আইইউবিতেই করছি, আমার আলমা মাটার। তা আমি যখন আইইউবিতে ছিলাম আমি খুব অ্যাক্টিভ ছিলাম। আচ্ছা। অ্যাক্টিভ মানে আমি অসম্ভব রকমের সোশ্যাল কাজকর্ম করতাম। বিজনেস স্টুডেন্ট সোসাইটি একটা ছিল। তো আমি কিন্তু এর আগে কখনো পাবলিক স্পিকিং করিনি। আমার হাতে খড়ি হয় আইইউবিতে, একটা বুক লঞ্চিং সেরেমনি ইয়েতে, ন্যাশনাল কালচার অ্যান্ড হেরিটেজ নিয়েছিল ব্যাক ইন 2003। এবং মজার ব্যাপার হচ্ছে আমি যেহেতু ডিবেট করিনি, তা আমাদের ডিবেট ক্লাব ছিল, জানি যে আছে। তখন বাড়িধারা ক্যাম্পাস ছিল, আমরা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং হেঁটে যেতাম। এত সুন্দর এখন সুইমিং পুল আলা ক্যাম্পাস না। তো এরকম আমরা একটা সেশন হচ্ছে যে ওখান থেকে সিলেকশন হবে ডিবেটারদের, ওয়ার্ল্ড ডিবেট চ্যাম্পিয়নশিপ আয়ারল্যান্ডে হচ্ছে। আচ্ছা। তো ভালো কথা, পরের বছর হবে ভ্যানকুভারে। তো এটা হচ্ছে কি ওয়ার্ল্ড কাপের মতো, একটা শুরু হয়ে গেলে পরেরটার অ্যানাউন্সমেন্ট চলে আসে। হ্যাঁ। তা আমি বললাম, বেশ ক্যানাডায় যাওয়ার কত শখ, দ্য বেঙ্গলি ড্রিম, নর্থ আমেরিকাতে যাই, ক্যানাডাতে যাব নেক্সট ইয়ার। তো এই বছর আর কি দেখি কি হয় না হয়। আমি যখন গেলাম, তো ওখানে যিনি সিলেকশনে ছিলেন উনি খুব পুরনো একজন ডিবেটার। উনি এরকম একটা কেস দিলেন। কেসটা হচ্ছে ইট ইজ কল, যে আমাদেরকে ডিবেটে একটা মোশন দেওয়া হয়, আমরা বলি মোশন মানে দিস হাউস বিলিভস, এভাবে লাইক টপিকটা আসে হচ্ছে যে যেহেতু গভর্নমেন্ট অপোজিশন ডিবেট হয়, পক্ষে বিপক্ষে থাকে, পক্ষে বিপক্ষে, গভর্নমেন্ট পক্ষে, অপোজিশন হচ্ছে বিপক্ষে। তো উনি কিভাবে করে মোশনটাকে অ্যাড্রেস করতে হয়, উনি বাঘা একজন ডিবেটার, সেই পুরানোর, উনিও 2-3টা ওয়ার্ল্ড ডিবেট করা। তো উনি এরকম বলছে যে দিস হাউস বিলিভস দ্যাট ইউথনেশিয়া শুড বি লিগালাইজড, মানে এই হাউসটা বিলিভ করছে ইউথনেশিয়া হচ্ছে অ্যাসিস্টেড সুইসাইড। আচ্ছা। মানে কেউ পেনে থাকলে, টার্মিনালি ইল থাকলে অ্যাসিস্টেড সুইসাইড লিগালাইজ করা উচিত। তো উনি খুব গল্প দিলেন। গল্পের সারমর্ম হচ্ছে যে একজন টার্মিনালি ইল, খুব পেইনে আছেন, পেইনটা নিতে পারছেন না, এর জন্য এটা শুড বি লিগালাইজ, ওনাকে পেইনটা থেকে রেহাই দেওয়ার জন্য। এখন ভাই আমার একটা খুব খারাপ অভ্যাস আছে, আমার হাজব্যান্ডও আপনার সাথে এটাতে এগ্রি করবে, আমি প্রশ্ন করি। মানে আমি যদি কিছু ক্লিয়ার না হই, এটা আমার কিউরিওসিটি। এবং আমার আগের অর্গানাইজেশন আমি আমার বসকেই বলতাম যে আই এম নট কনভিন্সড। মানে আপনি আমাকে একটা কাজ দিবেন, প্রজেক্ট করাবেন, আপনার অবজেক্টিভে আমি কনভিন্সড হতে হবে। তো খুব মজা পেতেন এটা। তো আমি এই লজিকে কনভিন্সড ছিলাম না। তো আমি আই রেজড মাই হ্যান্ড। আমাকে বলে যে জি বলেন। তা বললাম যে হ্যাঁ ফাইন, আমি পেইনে, আই ওয়ান্ট টু ডাই, আমার সাইন টাইন আপনারা সব নেবেন। তো পেইনটা তো কন্টিনিউ হবে না, অ্যাজ ইউ সেড যে মেডিসিন দিবে। ঘুমায় গেলাম, পরের দিন সকালে উঠলাম, পৃথিবীটা দেখলাম, অ্যান্ড আই ওয়ান্ট টু লিভ। তখন কি হবে? আমি এই সিন কখনো ভুলবো না। উনি না চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন, ফ্যাকাল্টিরা দাঁড়িয়ে গেলেন, দে স্টার্টেড ক্ল্যাপিং। দিস ইয়াং লেডি জাস্ট ওয়ান দ্য ডিবেট। বললেন যে এই ভদ্রমহিলা ডিবেটটা জিতে গেল, মানে উইথ ওয়ান লাইনার। আমার মাথায় ঘুরছে, ভাই আমি তো প্রশ্ন হলো, আমার উত্তর কই? এই কথাটা আমি আপনাকে কেন বললাম, যে দেখেন আমরা না খুব চিন্তা করি, আচ্ছা এই কথাটা জিজ্ঞেস করবো কি করবো না, আমি কি করা ঠিক হবে, ডু আই লুক লাইক আ স্টুপিড, আমাকে কেমন লাগবে, আমাকে বোকার মতো লাগবে, আমি কেন জিজ্ঞেস করব? আমার মাথায় না কখনো এই জিনিসটা খেলে না। এই যে আমি রাইট টাইমে রাইট প্রশ্ন করেছি, আমি কিন্তু সেই বছর আমি বাংলাদেশ থেকে একমাত্র নারী ছিলাম যে ওয়ার্ল্ড ডিবেটে গিয়েছি। কংগ্রাচুলেশনস আপু। এবং দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই রিপ্রেজেন্টেড বাংলাদেশ। ওয়াও, অদ্ভুত একটা ফিলিং। এবং একটাই বলবো যে আমার সেই সাহসটা হয়তো এখনো আছে প্রশ্ন করার। অবশ্যই। আচ্ছা কাশবী আপু, ধরেন ওইটা ছিল আপনার ডিবেট এবং আপনি গেলেন ওখানে, ওখানকার কোনো ঘটনা ছিল যেটা শেয়ার করার মতো? ওখানে আমি যাওয়ার পরে আমি জীবনে প্রথম 2006 এত পৃথিবীর এত মানুষজনকে একসাথে দেখেছি। ভ্যানকুভারে না, এটা ছিল ডাবলিন, আয়ারল্যান্ডে। হ্যাঁ, তো এটা তো আমার ট্রায়াল পিরিয়ড হওয়ার কথা, আমার তো টার্গেট ভ্যানকুভার, বাট ভ্যানকুভার হয় নাই। তো আমি যখন আয়ারল্যান্ডে গেলাম, আমি জীবনে প্রথম আমার ফ্যামিলির থেকে দূরে, এবং জীবনে প্রথম
ইউরোপে। আচ্ছা, আমি কখনো কল্পনাও করি নাই। জীবনে প্রথম আমি পৃথিবীর হার্ভার্ড ইউনিভার্সিটি বলেন, অক্সফোর্ড বলেন, আপনি হাইফা ইউনিভার্সিটি, ক্যামব্রিজ কিংবা কেমব্রিজ, আপনার স্ট্যানফোর্ড, মানে এভরিবডি ওয়াজ দেয়ার। এবং আমার প্রথম ডিবেট ছিল MIT-র এগেনস্টে। জাপান থেকে এসছে, কোরিয়া থেকে এসছে, মানে সবাই। MIT বলতে কি ইন্ডিয়ার MIT এর কথা বলছেন? এটা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। আচ্ছা, আমার একটা খুব ঘটনা আমার এখনো মনে পড়ে যে 2006 আমাকে একজন জিজ্ঞেস করছে, চ্যাপনিজ, জি, তো ছেলেটা আমাকে বলছে, তুমি বাংলাদেশ থেকে, তুমি মুসলমান, তোমাদেরকে না ঘরে আটকায় রাখে, তোমাদের না দেশে মানুষজন খেতে পারে না, তুমি কিভাবে আসলা? Yes, that was the perception. about Bangladeshi people as well. Absolutely. And আমি বলে কি, মানে কোত্থেকে আসছে, বাংলাদেশ কেন এরকম হবে? আমি খুব অবাক হই এবং খুব রাগান্বিত হই যে না, আমার দেশ এরকম না, এই যে আমি তো এসছি। I made a lot of friends. আমি বেশ কিছু ফ্রেন্ডসদের সাথে এখনো কানেক্টেড। তো ওরা এখনো বলে যে এই যে গ্রোথ, আমার দেশের গ্রোথটা, আগে বাংলাদেশ কোথায় জানতে পারতো না, ওই যে ইন্ডিয়ার পাশে ছোট একটা দেশ। আর এখন যেখানেই যাচ্ছি বাংলাদেশ ইজ নোন। এটা একটা অদ্ভুত ফিলিং, একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে ওভার দ্য ইয়ার্স ফর মেনি রিজন। আপু, আপনি তো প্রফেশনাল লাইফে আছেন, আপনার একটা ব্যক্তিগত জীবন আছে। হ্যাঁ, মিকো ভাই হচ্ছে আপনার হাজব্যান্ড, আমরা জানি। আবার একটা অর্গানাইজেশনে সার্ভ করছেন। এই যে এত কিছু, একজন মানে মেনি হ্যাটস, মানে আপনি ওয়্যার করেছেন মেনি হ্যাটস, এটা কিভাবে সম্ভব হচ্ছে বা কিভাবে কোঅর্ডিনেট করছেন? আমাদের যারা ইয়াং জেনারেশনের যারা কর্পোরেট লেডি, যারা অনেকেই কিন্তু এখন যখন কর্পোরেট লেভেলে যাচ্ছে, তারা এই কথাটা আমি শুনি, এটা আমার পারসেপশন, আমি হয়তো রং হতে পারি, যে এই মুহূর্তে বাচ্চা নেওয়াটা খুব চ্যালেঞ্জিং। কর্পোরেট লেভেল হাজব্যান্ডকে মেনটেন করে তারা নিতে চাচ্ছেন না বা পরে নিতে চাচ্ছেন, এই জন্য চ্যালেঞ্জিং সিচুয়েশন হচ্ছে। মানে মাতৃত্বটাকে অ্যাভয়েড করা বা প্রতিবন্ধকতা, মানে আমি প্রতিবন্ধক বলবো না, পরে নিতে চাচ্ছেন, এগুলো কিভাবে ম্যানেজ করছেন? আমার হয় কি, আমি না খুব ড্রিভেন একটা মানুষ, আমি খুব অ্যাম্বিশিয়াস একটা মানুষ। কিন্তু আমার অ্যাম্বিশিয়াস মানে এই না যে আমি শুধু একা। আমার মেয়েটা যখন হলো, কত বছর আগে? 13 বছর আগে। আচ্ছা, আমার মেয়ে যখন হলো, আমার একটা জিনিস হচ্ছে যে আমি পৃথিবীটাকে ভালোবাসি, আমি জীবনটাকে অনেক বড় করে দেখি, এবং এই পৃথিবীটা এত সুন্দর যে আমি পৃথিবীটা দেখতে চাই, এক্সপিরিয়েন্স করতে চাই। আমার জীবনে এমন একটা সময় ছিল, আমার মা আমাকে চালাতে হতো, আমার টাকা পয়সা কিছু ছিল না। আচ্ছা, তখন আমি আমার একটা, ধরেন ইউনিভার্সিটি লাইফে যদি দেখি, আমাদের একজন ফ্রেন্ড আছে, আপনারা চিনেন, আমাদের টোস্ট মাস্টার্সের ডিস্ট্রিক্ট ডিরেক্টর জাহিদ। ওর ওই সময় অনেক কটা ক্রেডিট কার্ড ছিল, যেহেতু ওর বিজনেস ছিল, আঙ্কেলের সাথে বিজনেসে বসে। তা আমার মনে হতো যে আমি না কোনো মেয়েদের ক্রেডিট কার্ড দেখি নাই, কেন নাই, আমার কবে হবে? এই যে আমার ছোট ছোট জিনিস না, আমার বেঞ্চমার্কস লাইফে ড্রাইভ করেছে, আমার নিজেকে ড্রাইভ করে। আমি ওকে দুষ্টামি করে বলি যে আমি যতই কামাই করি, হাত খরচের টাকা তুমি দিবা, এটা আমার দুষ্টামি করে বলি। বাট দ্য থিং ইজ, আমি সবসময় চেয়েছি যে আমি কিছু একটা করব। স্বামী তো আছে, স্বামী থাকা মানে এই না যে আমি ঘরের মধ্যে বসে থাকবো। অবস্থা হচ্ছে আমি কিছু একটা করব, কারণ আমি চাই আমার মেয়ে আমাকে দেখে শিখুক, আমি চাই আমি পৃথিবীটা ঘুরে বেড়াবো। আমি চাই যে আমরা যখন বাইরে যাই, এমনও হয় যে হয় আমি টিকিট কাটছি, ও হোটেল বুকিং করছে, নাহলে আমি হোটেল বুকিং করছি, ও টিকিট কাটছে। এখন বলেন তো ভাই, আমি যদি কিছু না করতাম, ওর একার পক্ষে এটা কতটুকু সম্ভব হতো? চ্যালেঞ্জিং হতো, অনেক চ্যালেঞ্জিং হতো। এটা গেল। আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে যে তোমার পৃথিবীতে এই যে তুমি এতগুলা হ্যাটস পরো, কোনটা সবচেয়ে ফেভারিট? ইউ উইল ফরগো এভরিথিং বাট একটা। আমি এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম, প্রিপারেশন নিচ্ছিলাম। আমার কাছে আমার মনে হবে আমি আমার মাতৃত্বকে রাখবো। মাতৃত্বকে রাখবো, ইয়েস। আমার সন্তান হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় ইন্সপিরেশন। আমার সন্তান যখন হয়, আমার কাছে কখনো মনে হয় নাই যে আমার লাইফ থেমে গেছে। আমি ব্রেক নিয়েছি, মানুষ হিসাবে আমি ব্রেক নিতেই পারি। জি। এবং আমি আমার সন্তানের সাথে আমি বড় হয়েছি। আচ্ছা, আমাকে যদি বলে, আমি সব জায়গায়, আমি যে কোনো কনফারেন্সে যাই, যেখানে যাই, আমার কিন্তু মাতৃত্ব নিয়ে আমার ভালো লাগাটা প্রকাশ পায়।
এই মাতৃত্বকে নিয়ে আমি বলছি যে আপনি যখন পাবলিক স্পিকিংয়ের একটা কন্টেস্টে গেলেন, যেটা বাংলাদেশ, ইন্ডিয়া এবং হচ্ছে ভুটান, ডিস্ট্রিক্ট 124, যেটা টোস্ট মাস্টার্সের একটা ডিস্ট্রিক্ট, সেখানেও কিন্তু আমার মনে হয় যে আপনি মাতৃত্বকে নিয়ে একটা স্পিচ দিয়েছিলেন। আপনি যদি ওই ঘটনাকে একটু বলেন। আচ্ছা, আমি হচ্ছি টোস্ট মাস্টার্স ডিস্ট্রিক্ট 124-এর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন টেবল টপিক কন্টেস্টে। টেবল টপিক হচ্ছে একটা টপিক দেওয়া হয়, 2 থেকে 2.5 মিনিটের মধ্যে ওটার ব্যাপারে কথা বলতে হয়। এটা কি ইন ইংলিশ হয় না বেঙ্গলিতে? এটা ইংলিশে হচ্ছে। এটা হচ্ছে আপনার ইন্ডিয়া, বাংলাদেশ এবং ভুটান, এই 3টা দেশ মিলে। এবং বাংলাদেশের আমি সর্বপ্রথম ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। আমি ডিস্ট্রিক্ট 124-এর একমাত্র চ্যাম্পিয়ন। ডিস্ট্রিক্ট 124 থেকে দ্য অনলি ফিমেল চ্যাম্পিয়ন হিসেবে আছি। তো যখন আমাকে টপিকটা দেয়া হয়, টপিকটা আমার এখনো মনে আছে, আমার প্রত্যেকটা ফিলিং মনে আছে, বিকজ বাংলাদেশের জন্য প্রথম আমি এই ফিলিং অন্য কোনো কিছু দিয়ে আমি ইয়ে করতে পারবো না। টপিকটা ছিল পেশেন্স ইজ বিটার বাট দ্য ফ্রুট ইজ সুইট। মানে ধৈর্য ধরে রাখাটা মাঝে মধ্যে খুব তিক্ততার একটা অভিজ্ঞতা হয়, কিন্তু সেখান থেকে যে ফলটা পাওয়া যায় সেটা খুব মিষ্টি হয়। আচ্ছা, এখন আমাকে যখন টপিকটা দিল, আমার কাছে সবচাইতে ক্লোজ হচ্ছে মাতৃত্ব, এবং আমি মাতৃত্ব নিয়েই বলেছি যে 9 মাস আমি যে কষ্ট করি, আমার মর্নিং সিকনেস, কিছু খেতে পারছি না, শেষের দিকে এক কাত হয়ে শুলে আরেক কাত হতে পারি না, খুব চ্যালেঞ্জিং। বাচ্চাকে লালন পালন করা, কিন্তু আমার বাচ্চাকে যখন আমার কোলে দিয়েছে তখন কিন্তু আমি সব ভুলে গেছি। দিস ইজ দ্য সুইটেস্ট ফ্রুট। এটাই আমাকে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ এনে দিয়েছে, আমাকে কিন্তু আমার ক্যারিয়ার এনে দেয়, আমার মাতৃত্ব এনে দিয়েছে। অসাধারণ। মিকু ভাই, আপনি তো গৃহায়ণ নিয়ে কাজ করছেন, যে বাংলাদেশে একটা বড় সমস্যা হচ্ছে গৃহায়ণ সমস্যা, যেখানে হয়তো অনেক ধরনের প্রজেক্ট কাজ করছে, গভর্নমেন্ট কাজ করছে, প্রাইভেট সেক্টর কাজ করছে। আপনি অনেক বছর ধরে এটা নিয়ে কাজ করছেন, আপনি যদি ওই সম্বন্ধে একটু বলেন। আমি প্রথমেই বলবো, মানুষ, আমরা জনপদে বাস করি, আমাদের মৌলিক চাহিদা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য। অন্ন বস্ত্রটা হয়ে যায়, আমাদের দেশ এখন স্বয়ংসম্পূর্ণ, কিন্তু বাসস্থান না থাকলে কিন্তু শিক্ষা, স্বাস্থ্য দুটোই ঝুঁকিতে পড়ে যায়। সেই কারণে যেটা করতে হয়, আমাদের সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও বাসস্থানে সংস্থান করতে হচ্ছে। সেটা কিভাবে? আমরা তাদেরকেই সাহায্য এবং সহযোগিতা করি যাদের ইচ্ছাটা আছে কিন্তু উপায়টা নেই। সো এই উপায়টার জন্য তাদের যেই কারিগরি সহযোগিতার দরকার হয়, সো আমরা যারা আছি স্থপতি এবং যারা আছি আমরা প্রকৌশলী, এবং এর বাইরেও আমরা হয়তো সবাইকে চিনি না, যারা প্ল্যানার অথবা যারা পলিসি মেকার, তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে দেশটাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সো সেখানে আমাদের একটা বড় অবদান হচ্ছে গৃহায়ণ। এই গৃহায়ণটা কাদের জন্য? গৃহায়ণটা আসলে সার্বজনীন, সবার জন্য, কিন্তু সবাইকে তো আমাদের প্রধানমন্ত্রী ঘরবাড়ি করে দিতে পারবেন না, নিজেদেরও কিছু করে নিতে হবে। সো যাদেরই, যেটা আপনারা এতক্ষণ যেটা শুনেছেন, ঋণ, ক্ষুদ্র ঋণ এবং সঞ্চয়, সো যাদের যেটা সঞ্চয় আছে বা যেটা তাদের বেঁচে যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু তারা কাজ করতে পারে। কীভাবে কাজ করতে পারে? যে যতটুকুই দিয়ে অবদান রাখতে পারে। কেউ যদি বলে যে না আমাকে কুড়ে ঘরে থাকতে হবে, সেটাও কিন্তু আমাদের স্থপতিরা করে যাচ্ছে। যদি প্রমাণ চান তাহলে চলে যেতে হবে রোহিঙ্গা ক্যাম্পে। ওখানে আপনি দেখবেন স্কুল, বাসস্থান, বাঁশের কাঠামোতে তৈরি হচ্ছে, তারপরে সবকিছু চলছে স্মুথলি। এটা তো সব কিছু একবারে হবে না, কিন্তু চালিয়ে নিয়ে যেতে হবে। প্রতিদিন তো আমাকে শ্বাস প্রশ্বাস চালিয়ে যেতে হয়, খাওয়া দাওয়া চালিয়ে যেতে হয়। সো আমি বড় হয়ে যাবো, আমি তো থেমে থাকবো না। তো আমি যদি শিক্ষা এবং স্বাস্থ্য এটা যদি আমাকে পরিপূর্ণভাবে পেতে হয়, আমাকে কোথাও না কোথাও মাথা গুঁজতে হবে। এই মাথা গোঁজার ঠাইটাই হচ্ছে আমাদের আশ্রয়। আশ্রয় মানে বাসস্থান। তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এটা করতে থাকি। সো আমাদের যেটা হয় যে নগরায়ণের সাথে সাথে যেটা হয় যে আমরা যেটাকে বলি যে বস্তিবাসী, বা এটা কেন হচ্ছে? এটা হচ্ছে দ্রুত নগরায়ণ। দ্রুত নগরায়ণটা কি? যে এই যে শহরগুলো খুব দ্রুত বেড়ে উঠছে, আমাদের দেশে বয়স কিন্তু খুবই কম, 50 বছরের মতো,
কিন্তু সেই দিক থেকে যদি আমরা দেখি যে আমাদের কিন্তু জনসংখ্যা বেড়ে যাচ্ছে খুব দ্রুতগতিতে এবং আমরা জানি যে কর্মসংস্থানের জন্য সবাই নগরে চলে আসছে। তো এখানে আসলে যেটা হবে কি যে নগরে তো আসলে ঘরবাড়ি এভাবে এত তৈরি ছিল না। তো তখন আমাদের কিন্তু এটা একটা সমস্যায় পরিণত হয়। এই সমস্যার সমাধানই হচ্ছে দ্রুত নগরায়নের পাশাপাশি আশ্রয়ন, এবং এই আশ্রয়নের জন্য আমরা যেটা করি যে তখন আমরা পলিসি যেটাকে বলে, সো পলিসিগতভাবে আমরা দেখি কোন এলাকায় কতটুকু কর্মসংস্থান আছে এবং কিভাবে এটাকে আরও মানে দ্রুত এবং সুন্দর সমাধান করা যায়। সো ওই জনগোষ্ঠীর উপর বিবেচনা করে আমাদের যেটা করতে হয়, কতগুলো ঘরবাড়ি হবে, কতগুলো স্কুল প্রতিষ্ঠান হবে, কতগুলো হাসপাতাল বা ক্লিনিক হতে পারে, এবং তাদের কিন্তু এটাও মানে বলে দেওয়া হয় যে এখানে কত দূর পরপর একটা থানা হবে, কোথায় একটা বাস টার্মিনাল হবে, কোথাও নদী থাকলে সেখানে লঞ্চ টার্মিনাল প্রয়োজন। এই সবগুলোই কিন্তু প্ল্যানিংয়ের পার্ট, মানে আমাদের পরিকল্পনার অন্তর্ভুক্ত। এবং এই পরিকল্পনার ব্যাপারটা কিন্তু মানে অনেক বিস্তৃত। এটা আমরা অতটা যদি আমরা আজকে কথা নাও বলতে চাই, বাট আমরা যেটা বলতে পারি যে প্রত্যেকেরই কিন্তু পরিবার আছে, এবং পরিবারে যেটা হচ্ছে যে পরিবারের জন্য দুজন মানুষ তো প্রয়োজন, বাবা মা, এবং বাবা মার সাথে সন্তান থাকবে। তো তাদের সামর্থ্য অনুযায়ী যখন তাদের আশ্রয়ন বা গৃহসংস্থান হয়ে যাবে, তারপরে কিন্তু তখন চিন্তা করবে যে এখন আমার আরও উন্নতি করা দরকার, শিক্ষার দরকার, বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে, এবং সে যাতে সুস্থ থাকে, মানে আমার ভবিষ্যৎ, এবং নিজেকেও সুস্থ থাকতে হবে। সারাদিন কাজ করে অসুস্থ হয়ে যেতে পারি, আমি পরিবেশের ভিতর যখন থাকবো তখন কিন্তু পরিবেশটা সবসময় আমার জন্য অনুকূল নাও হতে পারে। সো তখন কিন্তু আমাকে কিছু কিছু ব্যাপারে সচেতন থাকতে হবে। সো এই কারণে স্বাস্থ্য সচেতনতা এবং সেটা যেন শিক্ষাও দরকার। সো এই ধরনের কাজকর্মের জন্য তাকে কিন্তু ঘরবাড়ির বাইরে এবং কর্মসংস্থান যেখানে করছে তাকে আমরা যদি অফিস বা কার্যালয়ে বলি, এর বাইরেও তাকে যেতে হয়। এবং আর অনেক কিছু থাকে, যেমন হচ্ছে যে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তখন কিন্তু আমাদের আইনের সাহায্য নিতে হচ্ছে, মানে একজন আইনজীবী সাহায্য নিতে হচ্ছে। সে কোথায় বসছে, তার কার্যালয়টা কোথায়, তাকে কিন্তু এখন প্ল্যানিং এর মধ্যে হবে। মিকো ভাই, এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কিছু একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যখন বাসস্থান আপনার নির্ধারিত হচ্ছে না, তখন তার শিক্ষা চিকিৎসা রিস্কে পড়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে বলে আপনি মনে করেন? আচ্ছা, এটা হচ্ছে যে পরিবর্তনটাকে আগে মেনে নিতে হবে। যখনই আমি অবস্থার পরিবর্তন হবে, মানে অবস্থার পরিবর্তন মানে হচ্ছে প্রথমে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে অন্ন, মানে খাবার। তো সেটার যখন জোগাড় হয়ে যাবে তখন আমি চাবো যে না, আমি লজ্জা নিবারণ করতে হবে, বা একই বস্ত্রে কেন প্রতিদিন একই কাজ করে যাব। যেহেতু আমাদের জনপদে থাকতে হয়, মানে যদি পাহাড়ে জঙ্গলে থাকতাম তাহলে অন্য একটা ব্যাপার ছিল, তাহলে আমরা কিন্তু কাপড় চোপড়ের দরকার নেই, ওখানে গাছের ডালপালা আছে, সেগুলো দিয়ে হয়ে যেত। তো সেটা যখন হয়ে যাচ্ছে, এবং আমরা যখন জনপদে থাকবো, এবং একটা পরিবারকে কিন্তু আলাদা করে আপনাকে বুঝতে হলে তাকে কিন্তু আলাদা করে থাকতে হবে। আপনি যদি একই জনপদে যখন আপনি পথে ঘাটে যাচ্ছেন, বাজার হাটে করছেন, তখন কিন্তু অনেকে দেখছেন, কাউকে কিন্তু চিনতে পারছেন না। যখন কাউকে চিনতে পারতেছেন, তাকে কিভাবে চিনতেছেন? তাকে কিন্তু চিনতে হলে তার বংশ পরিচয় দিয়ে চিনতে হবে। তো বংশ পরিচয় কিভাবে তাকে চিনবেন? সে তো কারো না কারোর সাথে একসাথে কোথাও না কোথাও বসবাস করছে, বাসস্থান, তার একটা ব্যারিয়ার, তার যে বাসস্থান, তার যে আবাস, সেটা গ্রামে হোক শহরে হোক, তাকে কিন্তু পরিচয় এনে দিচ্ছে তার পরিবার থেকে। তার পরিবার মানে সে যাদের সাথে সহাবস্থান করছেন, এবং এইটার কারণেই কিন্তু আমরা তাদেরকে পরিচয়টা দিচ্ছি সামাজিকভাবে, এবং সমাজে এই পরিচয়ের জন্য তারপর কিন্তু তার বাকি যে উন্নতির ধাপগুলা, তখন সে শিক্ষা, স্বাস্থ্য পাচ্ছে। এবং যেটা যে ক্ষুদ্র ঋণের কথা বললাম, যে এখানে কিন্তু একটা ওয়ার্ড ছিল খানা। এই খানাটা মানে কোথায়? যেখানে তারা সবাই একসাথে রান্না করছে, চুলাটা। আমাদের বাসস্থানেও কিন্তু এরকম একটা উপাদান আছে, অপরিহার্য উপাদান, সেটাকে আমরা বলি হচ্ছে রান্নাঘর। প্রত্যেকটা বাসাকে আমরা যে ধারণাটা আসতে হয় সেটা হচ্ছে চুলা থেকে, যেটা এই চুলা থেকে খানা আসতেছে, এবং এই চুলাটা থেকে যে রান্নাঘর বা যেখানে হেসেল বলি বা অন্য যে কোনো ভাষাতেই বলি, সেখানে দেখা যাচ্ছে একটা গোষ্ঠী, সেটা 2 জন হোক, 4 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, এরা কিন্তু একসাথে খাচ্ছে, ঘুমাচ্ছে, এবং পরের দিন আবার জেগে উঠে
কর্মসংস্থানের জন্য বেরিয়ে যাচ্ছে। তার মানে বিষয়টা কিরকম নিকো ভাই, যেটা হচ্ছে আপু যেটা বললেন যে উনি মাইক্রো ফাইন্যান্স নিয়ে কাজ করছেন, আপনি একজন প্রপার্টি স্পেশালিস্টের কাজ করছেন, কিন্তু আপনাদের মূল জায়গা যেটা সেই রান্নাঘর চলা, এটাই কি আপনাদের দুজনকে একত্রিত করে দিয়েছিল? বলতে পারেন কিছুটা, মানে বাসস্থান এবং আমি অন্যভাবে এটাকেই করব, অ্যালাইন করব। সেটা হচ্ছে যে দুইজনই কিন্তু আপনারা সমাজের জন্য কাজ করছেন, সোসাইটির জন্য কাজ করছেন। বিকজ আপনি যখন উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছেন, এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করছেন, আপনি গৃহায়ণ নিয়ে কাজ করছেন, তার মানে হচ্ছে দুইজনই অনেক বেশি সমাজকে কন্ট্রিবিউশন করছেন আপনাদের সাইড থেকে। আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হলো আমি অনেকদিন আগে একটা ডকুমেন্টারি দেখেছিলাম, আর ডকুমেন্টারিটা ছিল হচ্ছে লন্ডন নিয়ে, শহর নিয়ে, যে ওরা যখন 1950-তে ওরা আবার নতুন করে রিস্ট্রাকচার করলো, তখন ওরা 200 বছরের প্ল্যান করলো যে নেক্সট 200 ইয়ার্স এই শহরটাতে যা কিছু লাগবে ওরা একবারে ইকুইপ করে ওইভাবে প্ল্যান করে, মানে আর্কিটেক্টরা ওইভাবে কাজ করলো। ইভেন সেখানে যারা আমরা যেমন একটা বস্তি কনসেপ্ট আছে, যারা মানে লো ইনকাম যেই এটা আছে, ওদের জন্য কিন্তু ওখানে বাসস্থানের ব্যবস্থা করলো। তো আমরা যখন প্ল্যান করি, আপনি একজন ধরেন কি বলে আর্কিটেক্ট, আপনি একজন স্থপতি, আপনি যখন প্ল্যান করছেন, কিংবা যারা নগর প্ল্যান করছে, আমরা দেখি এখানে পূর্বাচল হচ্ছে, বিভিন্ন জায়গায় নগর হচ্ছে, আমরা আসলে কয়েকশো বছরের প্ল্যান করি। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। প্রথম ধাপটা হচ্ছে একটা যেটা বলা হয় যে টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়নের জন্য মিনিমাম, মানে একদম নিম্নভাবে বললেও 25 বছরের প্ল্যান দরকার। 25 বছরের পরিকল্পনা। আসলে হয় কি যে আমাদের তো দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতি 5 বছর পর পর কিন্তু ক্ষমতার একটা বদল আসে। সেখানে কোন দল আসলো সেটা বড় কথা না, একটা ক্ষমতা পরিবর্তন আসে। এবং এই যে সরকারের পরিকল্পনা, এইটাকে আমরা ধরে 25 বছরের প্ল্যান করি, যেটা বা পরিকল্পনা করা হয় রাস্তাঘাট বা যেটা বলা হয় ইনফ্রাস্ট্রাকচার। এরপর হচ্ছে আরও বড়, যেটা হচ্ছে যে 50 বছর এবং 100 বছর। সো আমাদের দেশে এখনও পর্যন্ত 100 বছরের প্ল্যান হয় নাই। সো 50 না, বাট 30-35 এইরকম আমরা গিয়েছি, যেটাকে আমরা যে ডিটেল এরিয়া প্ল্যান বলা হচ্ছে ট্যাপ। এইটার কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। যখনই আমাদের একটা প্রায় 20 বছর লেগেছে আমাদের এটা বুঝতে যে আমাদের এটা প্রয়োজন। কারণ এইটার আগে যদি আমরা বলি যে মাঝখানে একটা সময় ছিল যে দেশটা একটা অন্য দেশের সাথে সহাবস্থান করছিল, তখন খুব একটা এগোয়নি। মানে যদি আমরা বলি যে আমাদের সেই ঔপনিবেশিক আমল, ব্রিটিশ আমল, তখন একটা করা হয়েছিল। ওই রাস্তাঘাট এবং ওই যেই নদীপথ এবং সেই যে রেলপথ, সেটা নিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমরা 100 বছরের বেশি চলে গেছি। কিন্তু এরকম না ব্যাপারটা, যদি 24 ইয়ার্স আমরা প্ল্যান করি, মানে আমি স্থপতি না আপনি স্থপতি, যে আমরা যদি 24 ইয়ার্স প্ল্যান করি, আমি দেখলাম যে এই যে পূর্বাচল, এটা কিন্তু প্ল্যান অনেক আগের। আমার মনে আছে যে 93-94-এ। এখন আমি 25 বছর প্ল্যান করলাম, 25 বছরের জন্য প্ল্যান করলাম, কিন্তু ওইটা এক্সিকিউশন করতে যদি আমি 25 বছরের বেশি করে ফেলি, সেই ক্ষেত্রে তো আমার যে প্ল্যানটা এক্সিকিউটেড হলো, সেটা তো আবার মানে অনেক বেশি ওল্ড ভার্সন হয়ে যাচ্ছে না, পরবর্তী 25 বছরের মধ্যে আমি পড়ে যাচ্ছি। সত্যি কথা বলতে যে ওই যেটা বললাম যে ব্রিটিশ আমলে যে প্ল্যানটা হয়েছিল, এটাও কিন্তু পুরোপুরি বাস্তবায়িত হয়নি। হ্যাঁ, এর মধ্যে দেশভাগ হয়ে গিয়েছে। তখন ছিল একটা দেশ, এখন তারপর 47-এ দুটো হলো। হ্যাঁ, এখন ওখানে কিন্তু 3টে প্রতিষ্ঠিত রাষ্ট্র আছে এবং এদের মধ্যে একটা বোঝাপড়া আছে। হ্যাঁ, কারণ এই 3টা দেশ মিলে কিন্তু অনেকগুলো নদী পথ আছে, পাহাড় পর্বত আছে, এবং এটা যেই পরিবেশের যেই পরিবর্তন এবং প্রভাব, এটা আমরা কিন্তু খুব শীঘ্রই যেটা টের পেলাম যে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনে কী হচ্ছে যে আমাদের সবাই বলে যে পানি বেড়ে যাচ্ছে। এটা বুঝতে হলে আগে বুঝতে হবে যে পানিটা কোত্থেকে আসতেছে। তো আমাদের পৃথিবীর 2টা মেরু আছে, উত্তর এবং দক্ষিণ মেরু, যেখানে কেউ যেতে চায় না, অনেক শীত প্রধান। কিন্তু গত 4 মাসে আপনার অ্যান্টার্কটিকা যে মহাদেশ, যেটাকে বরফে আবৃত, ওখানে থেকে 3টা বড় বড় আইসবার্গ। আচ্ছা, আইসবার্গ বললে আমরা আইস তো বুঝি যে আচ্ছা ঠিক আছে, বরফ, এটাকে ধরা যায়,
এটাকে স্থানান্তর করা যায় সেরকম না। আইসবার্গগুলো অনেক বড়, হ্যাঁ, মানে আয়তন ছিল এক একটা দিল্লি শহরের চেয়ে বড়। এরকম 3টা ছুটে গিয়ে ভেঙে পানিতে পড়ে গেছে এবং ওখানে গলে গেছে। তাহলে এখন চিন্তা করেন যে এরকম 3টা শহর ডুবে গেল, তাহলে পানি কোথায় গেল? পানি তো একটু বাড়বেই। সো এটা 4 মাসের ভিতর হয়েছে। সো বছরে এভাবে যদি আগাতে থাকে, খুব বেশি দিন নাই আমাদের দেশের 1/3 সমুদ্রের পানির নিচে যাবে। তার মানে কি, আমাদের যেখানে যে এত ফলনশীল জমি আছে বরিশাল এবং দক্ষিণাঞ্চল, এখানের এই ধান উৎপাদন ব্যাহত হবে। এইখানে যত মাছ ধরার ঘের আছে এগুলো ব্যাহত হবে। পশু পাখি থাকবে না, সুন্দরবন থাকবে না, কোথায় আসবে তারা? এবং আমরা যেটা বলি যে তখন এই ঘরের ভিতর আমরা যে কজন আছে তার 1.5 গুণ বা 2 গুণ মানুষকে আমাকে তখন বসাতে হবে, বা আমাদের একসাথে কাজ করতে হবে, বা আমার যেই পরিবেশটার উপর আমরা আমাদের কর্মসংস্থানকে ধারণ করতাম সেটা সংকুচিত হয়ে যাবে, কিন্তু মানুষ সংকুচিত হবে না। তখন কি হবে, আমাদের এই যেই পরিবেশটাকে আবার আরও ছোট ছোট ভাগে ভেঙে ফেলতে হবে, অথবা কি করতে হবে যে ওই যে আমাদের দেশ ত্যাগ করে আবার অন্য কোথাও গিয়ে উদ্বাস্তুর মতো থাকতে হবে। সেইটা যদি আমরা না করতে চাই তাহলে আমাদের সচেতন হতে হবে। এবং আমাদের এই যেই উদ্যোগ, আমি গৃহায়ণ নিয়ে কাজ করছি, আমাদের কাজের একটাই উদ্দেশ্য সচেতনভাবে কাজ করা, যাতে আমি কারো ক্ষতি না করি। আমি যদি কারো উন্নতি না করতে পারি চুপ থাকবো, কিন্তু যদি ভালো করতে পারি অবশ্যই আমি কথা বলবো। লিকু ভাই, আমি খুব সংক্ষিপ্তভাবে আপনার কাছ থেকে জানতে চাই, এটা আমার শেষ প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাই যে আমাদের বাংলাদেশে বর্ষার সময় রাস্তা কাটা হয় আর শীতের সময় রাস্তা শুকনো থাকে। মানে তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে বর্ষার সময় বৃষ্টি হচ্ছে, রাস্তায় কাদা থাকে, তখনই দেখি রাস্তা কাটা। অনেক সময় মোটরসাইকেল নিয়ে আমি ভিতরে ডেলে লাইনে চলে যাই, এমন অবস্থা হয়। তো এই বিষয়গুলো কেন হচ্ছে? মানে আমরা কেন ওই যে দুবাই যেখানে বালুর মতো দেশ, তারা 100 বছরের প্ল্যান করে ফেলছে, যারা কিছুদিন আগেও বালুর মধ্যে ছিল। দুবাইয়ের মানুষজন হচ্ছে মাছ ধরতো, এটি তাদের জীবিকার সংস্থান ছিল। তো সেইখান থেকে তারা আজকে পরিবর্তন করে কত জায়গায় চলে গেছে। তো আমরা কেন 100 বছরের প্ল্যান করতে পারি না এবং বৃষ্টির দিনে কেন রাস্তা কাটি? এখানে তাহলে দুটো জিনিস বুঝতে হবে, যে পরিকল্পনার জন্য পরামর্শক দরকার। জি। সো আমাদের এই যে দেশটা ছোট্ট একটা দেশ, জি, 16 কোটি 20 কোটি মানুষের দেশ, এখানে যারাই উচ্চশিক্ষা পাচ্ছেন তারা কি আর ফেরত আসছেন দেশে? না। এই যে দেশের এই পরিবেশে বড় হচ্ছেন, এই পরিবেশে সবকিছু শিখে যাচ্ছেন, তারা কিন্তু অন্য দেশে বা ভিন দেশে আদৃত হচ্ছেন কিন্তু তার এই অভিজ্ঞতার জন্য। আচ্ছা। কিন্তু সে কিন্তু আর ফেরত আসছে না। জি। তো তাহলে যেটা হচ্ছে, আপনাকে পরামর্শ অন্য দেশ থেকে আনতে হবে অবশ্যই। এবং যেটা হচ্ছে যে আমাদের দেশের বয়সটাই হচ্ছে 50 বছর। এর আগে এটা অন্য রাষ্ট্র ছিল, তার আগে আরও অন্য রাষ্ট্র ছিল। সো এখানে যেখানে বুঝতে হবে যে আমাদের এই প্রয়োজন বা পরিবর্তনের ব্যাপারটা আগে বুঝতে হবে, জি, তারপর পরামর্শক আসবে। এবং আরও একটা জিনিস আছে যে দেশটাকে গুছাতে হলে, যেটা বললাম যে অন্ন বস্ত্র বাসস্থান, অন্ন বস্ত্র হয়ে গিয়েছে স্বয়ংসম্পূর্ণ আমরা, কিন্তু বাসস্থানে কিন্তু এখনো না। শিক্ষাতে তো অনেক পিছিয়ে আছে। এটা আমাদের উচ্চশিক্ষার ব্যাপারে কাজ করতে গেলেই বোঝা যায়। এবং তারপর স্বাস্থ্যগতভাবে যেটা হচ্ছে যে আমাদের দ্রুত নগরায়নের কারণে আমরা কিন্তু খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ি। গ্রামে গঞ্জে দেখবেন এই সমস্যাগুলো দেখা যায় না, কিন্তু শহরে আসলে, তার মানে আমরা যে পরিবেশে থাকছি এখন, এইটা আসলে একটা দূষিত পরিবেশ। এবং ঢাকা শহরের বাতাস কিন্তু প্রতি বছরই চ্যাম্পিয়ন হচ্ছে দূষণের। তার মানে বুঝতে হবে যে আমাদের নগরায়নটা অতি দ্রুত ঘটে যাচ্ছে। এটাকে আসলে একটু হলেও মনে হয় থামানোর প্রয়োজন। কিন্তু আমরা 100 বছরের প্ল্যান কেন করতে পারছি? 100 বছরের প্ল্যান করতে হলে যেটা বললাম যে আমার তো আগে বুঝতে হবে যে আমার সেই খিদাটা থাকলে আমি খাবো। আচ্ছা। সো 100 বছরের প্ল্যান যে হয়নি আগে তা না, কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এইটা বোঝার জন্য, এই অভিজ্ঞতার জন্য আমাকে পিছনে অনেকগুলো কাজ করতে হয়। এবং আমরা যেখানে প্ল্যানিংয়ে পিছিয়ে আছি বা পরিকল্পনায়, যে আমাদের কিন্তু যে কোনো সময় দেখা যাচ্ছে বিদ্যুৎ চলে যাচ্ছে,
প্রায়শই যেটা দেখা যায় যে তেলের দাম মানে জ্বালানি তেলের দাম বেড়ে যাচ্ছে। সো আমাদের এখানে অনেক ঘাটতি আছে। ঘাটতি বাইরের দেশে যেগুলো কমে আমাদের দেশে ওগুলো বাড়ে বলতে পারেন। সেটা একটা মানে পরিপ্রেক্ষিত, সেটা এক একজনের জন্য এক এক রকম হবে। কারণ হচ্ছে যে আরেকটা যেটা বললাম যে দেশের জন্য কাজ করছি, দেশের জন্য উন্নয়ন করছি, কিন্তু উন্নতির একটা ধাপের পর দেখা যাচ্ছে উনি আর থাকছেন না দেশে। জি। এবং ওনার যেই সম্পদ বা ব্যক্তিগত সম্পদ এটা কিন্তু আসলে জাতিগতভাবে সে আহরণ করছে, কিন্তু সেটা কিন্তু সে দেশে আর কোনো ধরনের বিনিয়োগ করছে না। সো বিনিয়োগের অভাব হলে এখানে কোনো কিছুই কাজ করবে না। মানে আপনি যদি সিঙ্গাপুরের দিকে তাকান, ওখানে সবচেয়ে বেশি বেতনের মানুষগুলো কারা জানেন? কারা? সংসদ সদস্য। সো ওখানে যিনি প্রধানমন্ত্রী তিনি আগেই বেঁধে ফেলেছেন যে কিভাবে কত বেতনে রাখলে এরা দুর্নীতি করবে না। এবং ওখানে যে কোনো শিশু সন্তানকে জিজ্ঞেস করলে যদি বলেন যে বড় হয়ে কী হতে চায়, আমাদের এখানে বলবে ডাক্তার, উকিল, প্রকৌশলী, এই ধরনের কথাবার্তা শুনে ওখানে বলবে যে আমি সংসদ সদস্য, তাহলে আমি পুলিশে ভর্তি হতে চাই। এটা ওদের নাম্বার 1 চয়েস। আচ্ছা, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত ভালো ওখানে, তো ওইখানে এটা দেখে ওরা এতই অনুপ্রাণিত হয় যে ওরা ভাবে যে এইটা সবচেয়ে ভালো, এই কাজটা আমার করা উচিত। কিন্তু এই সিঙ্গাপুর আমার কাছে মনে হয়েছে যে আরেকটা তো ধরেন একটা কথা আছে না যে কোনো কিছু হওয়ার আগে সেটা আসলে মানুষের মনে হয়, তারপর হচ্ছে বাস্তবায়িত হয়। যে ওদের যে এই ছিল প্রেসিডেন্ট ছিল, উনি কিন্তু এটা ভিজুয়ালাইজ করছে একসময়। কারণ আমি ওনার একটা বই পড়েছিলাম যে উনি লিখেছে যে 1960-তে ওরা শ্রীলঙ্কা হতে চেয়েছে সিঙ্গাপুর, বাট আপনি এখন দেখেন যে শ্রীলঙ্কা কোথায় এবং সিঙ্গাপুর কোথায়। কারণ তার হয়তো যে ভিশনটা ছিল, যেটা সে বানাতে চেয়েছে, সেটা কিন্তু অনেক মানে অনেক ডেভেলপড একটা কান্ট্রি সে করতে চেয়েছিল এবং সেটা সে করেছে। কারণ এটা হয়তো ভিশনটাও আসলে ইম্পর্টেন্ট একজন লিডারদের জন্য। এইটা আমি যেটা বলবো যে মানে আমাদের কর্মসংস্থান কোথা থেকে শুরু? বাংলাদেশ একটা কৃষিভিত্তিক দেশ, এটাকে আমরা বলি প্রাথমিক স্তর। প্রাথমিক স্তরের পর তারপর কোথায় যায়? যে কারখানা যেগুলো আসে, যে আমরা এটাকে একটা হচ্ছে যে কৃষির জন্য কিন্তু আপনাকে শ্রম দিতে হবে এবং আপনাকে অপেক্ষা করতে হবে, এইটা হচ্ছে পরিবেশের উপর নির্ভরশীল। তারপর যখন আপনি কারখানায় কাজ করছেন, কিন্তু এটা আপনার একটা নিয়ন্ত্রিত পরিবেশ, সো ওখানে কিন্তু আপনি অনেক দ্রুততার সাথে কাজ করতে পারেন। এরপর যদি আপনাকে আরও উন্নয়ন করতে হয়, তখন আপনাকে জানতে হবে যে আপনাকে আর কি কি সেবা দেওয়া সম্ভব। এই জায়গাটায় যে মানব সম্পদ উন্নয়নের ব্যাপার, এই জায়গাটা অনেক জোর দিয়েছে সিঙ্গাপুর। ওখানে কিন্তু আপনি গেলে আপনার চিন্তা করতে হবে না যে কোন ডাক্তারকে দেখাতে হবে বা কোন টিচারের কাছে পড়তে হবে। যাকে আপনার প্রয়োজন তারা কিন্তু আপনার কাছে এনে হাজির করবে। এবং ওখানে আপনার যেটা হচ্ছে যে মানুষের মধ্যে বেস্ট, তারা পৃথিবীর মধ্যে বেস্টের ব্যাপারটাই আসতেছিলাম যে ওখানে কিন্তু যে সব কিছু বেস্ট থাকতে হবে কথা নেই, কিন্তু তারা তাদের যোগ্যতা অনুসারে তাকে নিয়ে আসতে পারে। এবং কথা হচ্ছে যে আমরা যেমন কথোপকথন করছি এবং আমরা কথা বলছি, আমরা একজনের ভাষা আরেকজন যতটা সম্ভব বোঝার চেষ্টা করছি। সো আপনার সাথে আমার কথা বলতে গেলেও কিন্তু আমার কথা আপনার বুঝতে হবে, আপনার কথা আমার বুঝতে হবে। এই জিনিসটা ওরা উপলব্ধি করেছে বলেই আজকে উন্নতি করেছে, কিন্তু আমরা সেটা এখন উপলব্ধি করতে পারিনি। এইখানে আমরা পিছিয়ে আছি। ওকে, ধন্যবাদ মিকু ভাই, ধন্যবাদ কাশফি আপু যে আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। তো আমরা প্রতি অনুষ্ঠানে যেটা হয় যে আমরা আমাদের একটা মাগ আছে এই এপিসোড অনুযায়ী, এবং আপনাদেরকে দুইজনকে সিগনেচার করতে হবে এবং কোনো একটা মেসেজ লিখতে হবে যে ওকে দিস ইজ মাই মেসেজ টু ঢাকা পডকাস্ট অ্যান্ড ইউর সিগনেচার। সো এইটা হচ্ছে মাগ আর এইটা হচ্ছে মার্কার। কোনো একটা সময় হচ্ছে এটা অপশনে যাবে। থ্যাংক ইউ সো মাচ।
আমি এখানে রেখে দিচ্ছি। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য, এবং আমরা অনেক কিছু জানলাম, শিখলাম যে উইমেন ইনক্লুশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট এবং এন্টারপ্রেনারশিপ, যেগুলো আমাদের জানা ছিল না। থ্যাংক ইউ মিকু ভাই, অগ্রহায়ণ সম্বন্ধে বলেছেন, এবং আমার মনে হয় যে উই শুড মেক অ্যানাদার এপিসোড উইথ ইউ, যে সেদিন হয়তো আমরা শুধু নগরায়ণ নিয়ে কথা বলবো। ধন্যবাদ আপনাদের দুইজনকেই, অন্য কোনো এপিসোড আবার দেখা হবে। আপু অনেক অনেক ধন্যবাদ, ভাইকে অনেক ধন্যবাদ। আপনি কি বলতে চাচ্ছিলেন? আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একসাথে আনার জন্য, এবং দুইটা এত ডাইভার্স টপিককে আপনারা যে একত্রিত করতে পেরেছেন, হ্যাটস অফ টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ টু বোথ অফ ইউ। ধন্যবাদ ঢাকা পডকাস্ট আমাদের এই অসাধারণ আয়োজনের উদ্যোগ নেওয়ার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে ধন্যবাদ দিলে হবে না, আপু খুব ভালো রান্না করে দাও দেখো। ওইটা ওনাকেই বলতে হবে, আমি বলতে পারবো না। আছে না, বলেন খাবেন না রান্না? নিজে থেকে রান্না করলে এটা ভালো হবে। এরই সাথে শেষ করছি আজকে আমাদের ঢাকা পডকাস্ট, কারণ আমাদের দাওয়াত আছে আপুর বাসায়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।